7 ঘন্টার রাস্তা প্রায় 11 ঘন্টা লাগিয়ে কুয়াশা ভরা রাস্তায় এক্সচেঞ্জ করে গাড়ি চালিয়ে এসেছে শুভ্র শ্রাবণ। সকাল 8টার দিকে পুরান ঢাকার বিখ্যাত নামকরা তালুকদার বাড়িতে প্রবেশ করে 3টি গাড়ি। সবাই এক করে আগের মতো যে যার রুমে চলে যায়। শুভ্র খাবার অর্ডার করেছে, রহিম চাচা সেগুলা ডাইনিং টেবিলে সাজিয়ে রাখছে। শুভ্র ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল সারা ড্রেস চেঞ্জ করে মুখে হাত দিয়ে বসে আছে। শুভ্র ভেজা তোয়ালে বিছানার এক কোণে রেখে সারার দিকে এগোতেই সারা ছিটকে দূরে সরে গিয়ে দৌড় দিল ওয়াশরুমে। শুভ্র অবাক হলো কিছুটা, সারা হঠাৎ এমন কেন করলো তার সাথে। শুভ্র আবার ভাবল হয়তো অসুস্থ লাগছে তাই ফ্রেশ হতে গেল। শুভ্রর ভাবনার মাঝেই নিচ থেকে ডাক এলো খাওয়ার জন্য। সারা বের হলে শুভ্র সারার হাত ধরে নিচে এসে খেতে বসল। সবাই খাচ্ছে। খেতে খেতে ফারুক তালুকদার বলে ওঠে, এখানে সবাই আছো, তোমরা তো জানো আমাদের ইন্ডিয়াতে ব্যবসার ছোট্ট একটা 25% শাখা আছে। সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তখন ফারুক তালুকদার বলে ওঠে, সেখানে যে দায়িত্বে ছিল কোনো কিছু নিয়ে গড়মিল করে ফেলেছে, অনেক বড় গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। আমি আর আনিস আজ রাতের ফ্লাইট ধরেই ইন্ডিয়া চলে যাব সোজা এখান থেকে। সবাই অবাক হলেন ফারুক তালুকদারের কথা শুনে। আনিস তালুকদার খেয়ে চলেছেন, এসবে তার মাথা ব্যথা নাই। ভাই যা বলে হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলাই। ফারুক তালুকদার শুভ্রর দিকে তাকিয়ে বললেন, সিলেটের অফিস তুমি সামলাও, আমি যতদিন না থাকি তোমাদের ব্যাপারটা এসে সমাধান করব। শুভ্র বলে ওঠে, আব্বু আমি আর চাচ্চু যাই, তুমি সামলাও, তুমি এমনি অসুস্থ হয়ে যাও, বলা যায় না। ফারুক তালুকদার, তোমাকে ভাবতে হবে না, তুমি এখানে থাকো, সারা মামুনির খেয়াল রেখো। শুভ্র, আব্বু আমি আর চাচ্চু যাই, আপনি এখানে থাকেন, আপনি সব সামলাতে পারবেন, আর আমি যেহেতু দায়িত্ব নিয়েছি আমার উপর ভরসা করুন। ফারুক তালুকদার, কিন্তু। শুভ্র, কোনো কিন্তু নয় আব্বু, আমি আর চাচ্চু যাচ্ছি, আপনারা কাল সকালে সিলেট ব্যাক করিয়েন। ফারুক তালুকদার, আমি আমার মুখের উপর কথা বলা পছন্দ করি না। শুভ্র আর কিছু বলে না, চুপচাপ যে যার মতো খেয়ে রুমে চলে যায়। এদিকে শ্রাবণের বুকের মধ্যে তুলপাড়। সারা তার দিকে ভুলেও একবারও তাকায়নি। শ্রাবণের অসহায় লাগছে, কেমন এক নতুন কষ্ট অনুভব করছে। নিজের রুমে গিয়ে সিগারেট ধরিয়ে টানতে থাকে। শুভ্র রুমে এসে সারার পাশে শুয়েছে। সারার এখন নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। কাকে সে ভালোবাসে, কোন এক পরিবারে এসে পড়েছে, তার ভবিষ্যৎ কি? শুভ্র সারার পেটে হাত দিতেই সারা কেঁপে উঠে সরে যায়। শুভ্র এক টানে সারাকে নিজের বুকের মধ্যে নেয়। সারা ছাড়া পাওয়ার জন্য ছটফটাতে থাকে। শুভ্র নেশালো কণ্ঠে বলে ওঠে, উহু পিচ্চি পাছি, আমি ভাবলাম তুমি ক্লান্ত, এখন দেখি পুরো চাঙ্গা আছো, ছাড়েন বলছি। আচ্ছা ছাড়তে পারি, তার আগে বলো রাগ হলো কিসে? রাগ হয়নি, তবে আপনি তো বাবাইকে মানা করতে পারতেন, অসুস্থ বাবাই। আরে পাগলি, আমি বলতাম, বাট যে কাহিনী হলো এখন গেলে বিপদ। কিসের বিপদ? কিছু না, বলেন। শুভ্র উঠে পড়ল। সারা উঠে বসার আগেই শুভ্র গিয়ে দরজার ছিটকানি আটকে দিয়ে সারার কাছে চলে আসলো। আপনি দরজা লক করলেন কেন? বলবো বলে। কি বলবেন? বিপদ কয় প্রকার, কি কি, আর কিসের বিপদ? তো দরজা লাগানোর সাথে সম্পর্ক কি? দাঁড়াও বুঝাচ্ছি। বলেই শুভ্র সারাকে বিছানার সাথে চেপে ধরে। সারা কেঁপে ওঠে। সারা কিছু বলার আগেই শুভ্র সারার কানের কাছে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে, এই হলো হঠাৎ আক্রমণজনক বিপদ। বলেই শুভ্র সারার ঠোঁট জোড়া নিজের দখলে করে নেয়। সারা 2 হাত দিয়ে শুভ্রকে ঠেলতে থাকে, তবে এক চুল নড়াতে পারে না। শুভ্র বিরক্ত হয়ে 1 হাত দিয়ে সারার 2 হাত চেপে ধরে রাখে। সারা শান্ত হয়ে যায়। মিনিট 10 পর ছেড়ে দিতেই সারা জোরে নিঃশ্বাস নিতে থাকে। শুভ্র মুচকি হাসল। এক টানে গায়ের টি-শার্ট খুলে নিচে ছুঁড়ে মারে। তারপর ফিসফিস করে বলে ওঠে, এবার দেখবা রোম্যান্টিক বিপদ। বলেই শুভ্র সারাকে আবার বিছানায় চেপে ধরে কিস করতে শুরু করে। সারা উত্তেজনায় শুভ্রর চুলে হাত দিতেই শুভ্র আরও উতলা হয়ে কামড়াতে লাগল। একসময় সারা প্রায় কেঁদে ফেলল। শুভ্র সেদিকে তাকিয়ে বলল, আসল বিপদ বাকি এখনো। সারার চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুভ্র 2 হাতের আজলায়ে চোখ মুছে দিয়ে সারার কোনায় চুমু খায়। তারপর আস্তে করে বলে, পিচ্চি পাখি, কবে বড় হবা? অরুর একটা ভাই চাই, তাড়াতাড়ি বড় হয়ে যাও। সারার এবার লজ্জা আর বিরক্তিতে চোখ বুজে নেই। মানুষটা সারা দিন তাকে লজ্জা দিতে পড়ে থাকে। ইস, সে কি টেনে টুনে বড় হবে নাকি? সারা ওড়না দিয়ে মুখ ঢাকতে চাইল। শুভ্র ওড়না সরিয়ে সারার নাকে নাক ঘষে নেশালো কণ্ঠে বলে, পিচ্চি পাখি, প্লিজ, আমার কন্ট্রোল হারিয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও। তোমার বাবাইয়ের কথার মানে বোঝো না তুমি ছোট বলেই আমাকে তোমার সাথে থাকতে দিতে চাই না। সারা চোখ বুজে আছে।
শুভ্রর কথাগুলো মন দিয়ে শুনছে। শুভ্র উঠে গিয়ে জানালার পর্দা লাগিয়ে দিল। বাইরে এখনো অন্ধকার, কুয়াশায় ভরা। শুভ্র এসে গ্লাস থেকে পানি খেল, তারপর সারার দিকে দুটো ওষুধ আর পানি এগিয়ে দিয়ে বলল, খাও। সারা উঠে বসে ভ্রু কুঁচকে বলল, কিসের ওষুধ? শুভ্র ভাবলেশহীনভাবেই বলে ওঠে, খেয়ে নাও। সারা চুপচাপ খেয়ে নেয়। তবে ওয়াশরুমে গিয়ে গাল থেকে ফেলে দেয় ওষুধ দুটোই। সারা আসতেই শুভ্র শুয়ে পড়ে কম্বল মুড়ি দিয়ে। সারাও এক সাইড হয়ে শুয়ে পড়ে। সারার পিঠ শুভ্রর বুকে ঠেকেছে। শুভ্রর ঘন ঘন গরম নিঃশ্বাসে সারার শরীরের লোম শিউরে উঠছে। শুভ্র ফিসফিস করে বললে, পিচ্চি পাখি, আজ একটা কিউট বিপদ দেখাবো, যে বিপদ আসলে মানুষ হাঁটতে পারে না। সাথেই সারা ছিটকে সরে গিয়ে বলে, না না। শুভ্র মুচকি হাসে। এক টানে সারাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, আমি পারছি না পিচ্চি পাখি, মাফ করে দাও। সারা করুণ সুরে বলে ওঠে, না প্লিজ। সারার কথা বোধহয় শুভ্রর কানে গেল না। তার আগেই দুপুরের কড়া রোদ স্নিগ্ধ হয়ে জানালার পর্দা ভেদ করে ভিতরে এসে সারার চোখে আসতেই সারার ভ্রু কুঁচকে গেল। শরীরটা খুব দুর্বল, চোখের কার্নিশ ভেজা। সারা উঠতে চাইল, তবে শুভ্র ভারীভাবে জড়িয়ে ধরে রাখা থেকে সারা মুক্তি পেল না। সারা শুভ্রকে ঠেলতে লাগলো হাত দিয়ে। বুকে কয়েকবার ধাক্কা দিতেই শুভ্র ঘুম ঘুম ভাব নিয়ে চোখ খুলল। তারপর ঘুমন্ত নেশালো স্বরে বলে উঠল, ওহ পিচ্চি পাখি, ঘুমাতে দাও, ডিস্টার্ব করিও না। সরেন, আমার খুব খিদে লেগেছে। আপনিও খাননি, আমাকেও খেতে দেননি। উহু পিচ্চি পাখি, তোমার পেট ভরেনি এখনো? মানে এত আদর খেয়েও পেট ভরল না, আরেকটু খাইবা? সরেন তো, কি সব বলছেন? শুভ্র মুচকি হাসল। হেসে সারার ঘাড়ে চুমু আঁকল। সারা কিছুটা কেঁপে উঠল। শুভ্র উঠে বসল, তারপর টি শার্ট পরে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে সারা এখনো চুপচাপ শুয়ে আছে, মনে মনে রোদের প্রতি বিরক্ত। মাত্রই গোসল সেরে এসে ঘুমালো। খাওয়ার জন্য ডাকতে আসলেও সারার পায়ে ব্যথা অনুভব করার জন্য যায়নি, ঘুমিয়েছে। সারা খায়নি বলে শুভ্র আর খায়নি। সারাকে বুকের মাঝে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল। প্রায় ২০ মিনিট পর শুভ্র হাতে করে একটা প্লেট আর একটা পানির গ্লাস নিয়ে ঘরে ঢোকে। সারা তাকিয়ে দেখল প্লেটে বিরিয়ানি। কিন্তু এত কেন? নিজের ভাবনায় নিজের রাগ হলো। শুভ্র তো কিছু খায়নি। শুভ্র সারার পাশে এসে বসল। প্লেট আর গ্লাসটা বেড সাইড টেবিলে রেখে সারার দিকে ঝুঁকে কপালে চুমু দিল। তারপর উঠে বসালো। শুভ্র বুঝেছে ওয়াশরুমে পা পিছলে পড়ার জন্য ব্যথা পেয়েছে পায়ে। শুভ্র তখন ব্যথার ওষুধ দিয়েছিল বলে এখন আর দিল না। সারা এক দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে আছে। কি স্নিগ্ধ মানুষটা! ইস, কত ভাগ্য করেই না হুট করে তাকে পেল। এত কেয়ার, এত ভালোবাসা। শুভ্র প্লেট হাতে নিয়ে এক লোকমা সারার গালের সামনে ধরে। সারাও হাঁ করে গালে নিয়ে খায়। শুভ্র নিজেও এক লোকমা খায়। সারাকে খাওয়াতে খাওয়াতে শুভ্ররও খাওয়া শেষ। শুভ্র সারাকে পানি খাইয়ে শুইয়ে দিয়ে প্লেট গ্লাস নিয়ে নিচে চলে আসে। সারা চোখ বুজে শুয়ে থাকে। এই প্রথম শুভ্র তাকে খাইয়ে দিল। ইস, কি লজ্জাটা না তার করছে। শুভ্র মুখ বার চোখের সামনে ভেসে উঠছে। সারা কম্বল টেনে চোখের উপর দিয়ে শুভ্রর জন্য অপেক্ষা করতে থাকে। আজ দুদিন ধরে ফোন করে করে পাগল হয়ে যাচ্ছে রিহান। ফাতিহা কোনো মতে কল তুলছে না। রিহানের মেজাজ তুঙ্গে। সামান্য কারণে কেউ এভাবে ইগনোর করে। রিহানের এত পরিমাণ রাগ হচ্ছে যে মনে হচ্ছে ফাতিহাকে সামনে পেলে থাস করে কয়েকটা চড় লাগিয়ে দিত। এক ধরে 1523 নম্বর কল দিচ্ছে। বাড়ি পুরো ফাঁকা। রিহান গিয়ে চেক করে এসেছে, নয়তো বাড়িতে গিয়েই মেয়েটার কানে চড় লাগাতো। সে শুধু কথা বলেছে একটা মেয়ের সাথে, তাও নিজের বোনের সাথে। এটাকে ভুল বুঝে কথা বলা অফ করেছে। রিহান মোবাইলটা টি টেবিলের উপর রেখে নিজের চুলগুলো টেনে ধরল দুহাত দিয়ে। অসহ্য লাগছে। ফাতিহা যখন ক্লাসমেট আফ্রিদির হাত ধরেছিল তখন সে ভুলে ধরেছে, আর সে নিজের আপন বোনের সাথে কথা বলেছে। এটা নিয়ে ভুল বুঝার কি আছে? রিহান রেগে ফোনটা হাতে নিয়ে সাদে এসে আবার কল লাগালো ফাতিহার ফোনে। ফাতিহা সবেমাত্র বিছানায় এসে বসেছে। ফোন তার কাছে ছিল, অন্তু নিয়ে গিয়েছিল, তাই আর এই ঝামেলায় ফোনের কথা পুরো ভুলে গেছে। একটু আগেই ফোনটা নিয়ে এসে চার্জে দিল। ফাতিহা ফোন হাতে নিয়ে দেখল রিহানের কল। সাথে সাথে রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে রিহান একটা রাম ধমক দিল। ফাতিহার আত্মা কেঁপে উঠল। সে করেছেটা কি? এই লোক তাকে এভাবে বকছে কেন? ফাতিহা করুণ কণ্ঠে বলল, আমি কি করেছি আমাকে বকছেন কেন ভাইয়া? আমি তোর ভাইয়া হয় বেয়াদব? না সরি, আমি কি করেছি বকছেন কেন? কল ধরিসনি কেন তুই? আপনি কল দেওয়া মাত্রই তো রিসিভ করলাম। রিহানের ইচ্ছে হচ্ছে এই মেয়েটাকে পিটিয়ে সোজা বানাতে। এদিকে ফাতিহাও বুঝল রিহান রেগে আছে। রিহান রেগে বলে ওঠে, ফোন কোথায় রাখিস তুই? আসলে কি? আসলে
আমার ফোন আম্মুর কাছে ছিল, এখানে অনেক বড় ঝামেলা হয়েছে, বাসায় এসে বলবো। রিহানের কথা বলার মাঝেই রিহানের বোন সাদের দরজার কাছে এসে বলে ওঠে, রিহু শোন। নিজের বোনকে দেখে রিহান ফাতিহাকে রাখছি পরে কথা বলে টুকুস করে কল কেটে দিয়ে নিজের বোন জড়িয়ে ধরে। মেয়েটি রিহানের পিঠ চাপড়ে বলে ওঠে, কেমন আছিস ভাই? ভালো আপু, কখন এলি? এই তো মাত্র, এবার একেবারে ব্যাগ গুছিয়ে চলে এসেছি। ওয়াও, সত্যি? রে ভাই, তোরে ছাড়া আর ভালো লাগে না। আমারও আপু। মেয়েটি রিহানকে নিয়ে নিচে নেমে আসে। রিহানও হাসি মুখে গল্প করতে থাকে। হঠাৎ মেয়েটি বলে ওঠে, কি কোনো খোঁজ পেলি? রিহান হেসে বলল, আগে রেস্ট নাও, পরে বলছি। শ্রাবণের মন বিষিয়ে আছে। দুপুরে খেয়ে ফারুক তালুকদার আর আনিস তালুকদার যখন চলে যাচ্ছিলেন তখন কড়া কণ্ঠে বলে গেছেন শ্রাবণ যেন সারার থেকে দূরে থাকে। শ্রাবণ তখন মাথা নিচু করেছিল। তারা চলে যেতেই শ্রাবণ রুমে এসে সিগারেট দিয়ে হাত পুরাতে শুরু করে। পৈশাচিল আনন্দ পাচ্ছে সে। চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। বুকের মাঝে অসহ্য যন্ত্রণা, যা সারা নামক ওষুধই ছাড়াতে পারবে। শ্রাবণ হাফ পুড়ে যাওয়া সিগারেটটা হুট করে নিজের হাতে চেপে ধরে বলে ওঠে, রাত্রি, তোকে আমার করেই ছাড়ব। তুই 10 বাচ্চার মা হয়ে গেলেও আমার বাচ্চার মা হবি। এই প্রত্যেক দিনের হিসেব তোর কাছ থেকে তুলব। আই সোয়ার, তোর জীবনের শ্রাবণ ছাড়া অন্য কারোর নাম থাকলে তার অস্তিত্ব নিঃশেষ করে দিব। পুড়ে যাওয়া স্থান থেকে ধোঁয়া বেরোচ্ছে, ভেতরের লাল মাংস দেখা যাচ্ছে। শ্রাবণ হাসল, এ যেন কোনো সাইকোর হাসি। শ্রাবণ জানে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, কিন্তু শ্রাবণ তো চামচ দিয়ে তুলবে। শ্রাবণ পৈশাচিক শয়তানি একটা হাসি দিয়ে আর একটা সিগারেট ধরিয়ে আধ কালো ঠোঁটে চেপে ধরে। শুভ্র ঘরে এসে দেখে সারা ঘুমিয়ে গেছে। শুভ্র সারার কপালে একটা চুমু দিয়ে সোফায় বসে নিজের ল্যাপটপ নিয়ে। অফিসের বেশ কিছু কাজ জমে আছে, যা এখন তাকে নিজের হাতে কন্ট্রোল করতে হবে। শুভ্র কাজ করা শুরু করল, ঠিক সেই মুহূর্তে শুভ্রর পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। আননোন নাম্বার দেখে ভ্রু কুচকে কল রিসিভ করতেই ওপাশ থেকে চেনা পরিচিত কণ্ঠ শুনে শুভ্র বলে ওঠে, তুই? শীতের মধ্যে খান। মাঘ মাস চলছে বাংলায়। চারিদিকে কুয়াশা ভরা। রাস্তাঘাট কুয়াশার অন্ধকারে ছেয়ে ঘোলাটে হয়ে গেছে। রাত 2:45-এর দিকে সিলেটের তালুকদার বাড়ির গেট পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকল শুভ্রদের গাড়ি। শুভ্র এই শীতেও কেমন ঘামছে, সারা বেশ লক্ষ্য করল, তবে কিছু বলল না। শুভ্র এক মুহূর্ত সারাকে হাতছাড়া করছে না। বাড়ির সবাই লক্ষ্য না করলেও শ্রাবণ বেশ লক্ষ্য করেছে। ব্যাপারটা বুঝতে তারও সমস্যা হচ্ছে। শুভ্র সারাকে রুমে নিয়ে এসে শুয়ে পড়ল। সারা ঘুমিয়ে গেল, কিন্তু শুভ্র, যার চোখ সারার ঘুমন্ত মায়াবী মুখে নিবদ্ধ। একসময় শুভ্রও ঘুমিয়ে পড়ল। নূতন একদিনের ঘোষণা হয়েছে ধরণীতে। আজ কুয়াশা নেই, সূর্যমামার তেজি আলো ছড়িয়ে পড়েছে। পাখিরা কিচিরমিচির করছে। সবাই ব্যস্ত সবার কাজে। ঘড়ির সময় সকাল 11:25। সারা অরুকে নিয়ে সোফায় বসে আছে। শুভ্র অফিসে গেছে। শ্রাবণ কোথায় গেছে কেউ জানে না বলে যায়নি। আনিশার পরীক্ষা পড়ছে, আর ফাতিহা সেই 8টায় কলেজ চলে গেছে। সারা অরুর সাথে গল্প করছে, যদিও অরু শুধু হাসছে। এতেই সারা আরও মজা পাচ্ছে। রান্নাঘরে মিসেস আনিতা ও সুমনা রান্নায় ব্যস্ত। মিসেস আনিতার নাম্বারে হঠাৎ কল এলো। মিসেস আনিতা শাড়ির আঁচলে হাত মুছে স্ক্রিনে চোখ রাখল। সাথে সাথে ভ্রু কুচকে গেল। আনসেভ নাম্বার। মিসেস আনিতা রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে হাঁটা শুরু করতে কলটা রিসিভ করলেন। কল রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো মিষ্টি মেয়েলি কণ্ঠ। আসসালামু আলাইকুম আম্মা। মিসেস আনিতার পা থেমে গেল। কণ্ঠটা খুব চেনা, তবে মনে করতে পারছে না। মিসেস আনিতাও সারামের উত্তর দিয়ে বলে উঠলেন, কে মা তুমি? আর আমি তোমার আম্মা মানে? ওপাশ থেকে বোধহয় হাসল, তারপর বলল, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন আম্মা? আপনি তো বলেছিলেন আমাকে কোনোদিন পর ভাবেন না। মিসেস আনিতা চিন্তায় পড়ে গেল। খুব চেনা চেনা কণ্ঠ, তবু মনে করতে পারছে না। মিসেস আনিতার কোনো সাড়া শব্দ না পেরে ওপাশ থেকে মেয়েটা বলে উঠল, আম্মা চিন্তায় পড়লেন নাকি? আমি কে? চিন্তা করবেন না, আমি যেই হই না কেন, আপনি আমার আম্মা। আনিতার হাত কাঁপছে, বুঝছে না কেন লেন। তবে ওপাশের মেয়েটার কথা শুনে মেয়েটা হয়তো বুঝল মিসেস আনিতার সমস্যা। ফোনের ওপাশ থেকে হেসে বলে, খুব তাড়াতাড়ি দেখা হবে আম্মা, আজ রাখি, আল্লাহ হাফেজ। পিক পিক করে লাইন কেটে গেল। মিসেস আনিতার মাথার উপর দিয়ে গেল ঘটনাটা। কি হলো?
তাকে আম্মা বলে কেন ডাকল? মিসেস আনিতার ভাবনার মাঝেই মিসেস সুমনার আপা ডাক শুনে রান্নাঘরে ছুটে যায় আনিতা। রান্নাঘরে গিয়ে রান্নায় মনোযোগ দেয়। আপাতত এসব ভেবে লাভ নেই। এখন ছেলেমেয়েরা কি সব ট্রুথ ডেয়ার খেলে? হয়তো ডেয়ার নিয়েছে, তাই রং নাম্বারে কল করে মজা নিল। কিন্তু মিসেস আনিতার মনে খটকা থেকে গেল। মেয়েটার কণ্ঠ খুব চেনা। ফাতিহা আর রিহান কফি শপের একেবারে শেষ কোণার টেবিলে সামনাসামনি মুখোমুখি হয়ে বসে আছে। ফাতিহার পাশে বসে আছে রিহানের বোন রাহি। যদিও রাহির মুখ হিজাব দিয়ে ঢাকা, সেজন্য ফাতিহা মুখ দেখতে পাচ্ছে না। তবে এটা বুঝেছে রিহান আর রিহানের বোন খুব আন্তরিক। তাদের ব্যবহারে ফাতিহা মুগ্ধ। ফাতিহার ক্লাস টাইম শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি উঠে গেল। সাথে সাথে রাহি আর ফাতিহা কফি শপ থেকে বের হলো, আর রিহান বিল পে করে দিয়ে আসলো। রিহান তাকিয়ে বলল, এখনই ননদ ভাবির কি মিল! আহা, বিয়ের পর আমাকে আবার ভুলে যাস না। রাহি হেসে বলল, আমার একমাত্র ছোট ভাইয়ের বউ, আমার ভাবি তো ভাব হবে না? আজব! ফাতিহার লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে। রাহি বিষয়টা বুঝে হাসল, তারপর বলল, ছোট ভাইয়ের বউ, তাই নাম ধরে ডাকব, ভাবি বলবো না। আর আমি তোমারও আপু, বুঝলে? ফাতিহার গাল টেনে দিয়ে ফাতিহা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। রিহান গিয়ে ফাতিহাকে রিকশায় তুলে দেয়। তারপর রাহি আর রিহান অন্য একটা রিকশায় উঠে বসে বিপরীত দিকে যায়। রাহি ফাতিহার অনেক প্রশংসা করছে, যেটা রিহানের খুব ভালো লাগছে। আসলেই ফাতিহা মেয়েটা খুব সভ্য আর বিনয়ী। কারোর সাথে উঁচু গলায় কথাই বলে না, আর কাকে কেমন সম্মান দিতে হবে তাও জানে। রাহি হেসে রিহানকে বলল, তাড়াতাড়ি বিয়েটা করে ফেল, ভাবির হাতের রান্না খাওয়া যাবে। রিহান মুখ গোমরা করে বলে ওঠে, ফাতুর আব্বা তো রাজি না আপু, এইচএসসি পরীক্ষার আগে বিয়ে দিতে। রাহি এবার হেসে বলল, তাজলে অপেক্ষা করো। রিকশা এসে একটা ফাঁকা গলির সামনে থামল। দুজনে লেবে দাঁড়ালো। রিহান ভাড়া মিটিয়ে নিজের বোনের হাত ধরে পা বাড়ালো ফাঁকা গলির রাস্তায়। শ্রাবণ আজ অফিসে যায়নি, জব ছেড়ে দিবে সিদ্ধান্ত নিয়েছে, তারপর ব্যবসা সামলাবে। শ্রাবণের চোখ লাল, সেই ভোরবেলা বেরিয়েছে। আগেও বেরোতো, তবে আজ একটা কারণে। শ্রাবণ নিজের গাড়ি সাইড করে 1000 টাকার 3টে নোট একজনকে দিল। সে সাথে সাথে সাদা ঢবের ভিতরে কিছু একটা তরল ভরে বোঝাই করে দিল। ঢবটা 5 লিটার হবে। শ্রাবণ সেটা গাড়ির ডিকির ভিতরে রেখে দিল। সকাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাসায় পৌঁছানো লাগবে বলে গাড়ি স্টার্ট দিল। শ্রাবণ এসছিল গ্রামের সাইটে খেজুরের রস কিনতে, সেই জন্য কনকনে ঠান্ডার ভিতরে ভোরবেলায় গাড়ি নিয়ে বেরিয়েছিল। কাল যখন ঢাকা ব্যাক করার সময় অন্তু বলেছিল সারা আপু রসের চিতই পিঠা খুব পছন্দ করে, তখনই শ্রাবণের মাথায় গেঁথে যায় কথাটা। সারার মতো না ঘুমিয়ে গাড়ি চালিয়ে বাড়ি এসে রেস্ট না নিয়ে ঠান্ডা টাঙ্কির পানি দিয়ে গোসল করে নামাজ পড়েই বেরিয়েছিল। সময় 12টা 5। শ্রাবণ বাসার সামনে এসে গাড়ি থামালো। প্রায় 3 ঘন্টা লাগে গ্রামে যেতে। শ্রাবণ গাড়ি থেকে লেবে রসের ঢব নিয়ে বাড়ির ভিতরে গেল। সাথে সাথে চোখ গেল সোফার ওপর বসে থাকা সারার দিকে। তখন মিসেস আনিতাও আসলো। মিসেস আনিতা কিছু বলার আগেই শ্রাবণ বলে ওঠে, মামুনি, খুব খিদে পেয়েছে, খেতে দাও, সকাল থেকে খাইনি। মিসেস আনিতা বললেন, যা বাবা, ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। কিন্তু হাতে ওটা কি? শ্রাবণ সোফার সামনে গিয়ে দাঁড়ালো। বোতলটার দিকে লক্ষ্য করে শ্রাবণের দিকে তাকালো। পাতলা ফিরফিরে শার্ট, চোখ লাল, কেমন উন্মাদ লাগছে দেখতে। শ্রাবণ টি টেবিলের উপর ঢব রেখে সারার দিকে একবার তাকিয়ে থেকে তার মিসেস আনিতার দিকে তাকিয়ে বলে উঠল, মামুনি, শীত তো চলে গেল, রসের পিঠা খাওয়া হলো না, আজ সন্ধ্যায় বানিও, সবার পছন্দ হবে। মিসেস আনিতা ভ্রুম কুঁচকে বলল, কিন্তু তুই তো পিঠা খাস না, হঠাৎ কি হলো? শ্রাবণ লজ্জায় পড়ল। তারপর ইনিয়ে বিনিয়ে বলল, আসলে খেতে ইচ্ছা করছে, বানিও। মিসেস আনিতা রসের বোতলটা নিয়ে রান্নাঘরে যেতেই সারা উঠে চলে যেতে চাইল। শ্রাবণকে তার মোটেই সহ্য হয় না। বিবাহিত ভাইয়ের স্ত্রীর দিকে কুনজর দেয়, কেমন লাগে তার কাছে। সারা চলে যেতে নিয়ে পা বাড়ালেই শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কিছু খেতে ইচ্ছা হলে আমাকে না হয় শুভ্রকে বলবে, এমন লুকিয়ে রাখার প্রয়োজন নেই। বলেই শ্রাবণ ফটাফট উপরে চলে গেল। সারার পা থেমে গেল। শ্রাবণ কি বলে গেল সারার মাথায় ঢুকছে না। তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। সারা এসে দরজা খুলে দিতেই সারা দরজা খুলতেই দেখল ফাতিহা দাঁড়িয়ে আছে।
ফাতিহা সারাকে দেখে হেসে হাতে থাকা শপিং ব্যাগটা সারার দিকে এগিয়ে দিয়ে বলল, সারা বনু, এটা তোমার জন্য। এতে কি আপি? পরে খুলে দেখিও, এখন ভিতরে যেতে দাও। সারা ব্যাগটা খুলে তার ভিতরে কিছু চকলেট পেল। সারা জানে ফাতিহা তার আর অন্তুর জন্য আনে, তাই সারা কিছু না বলে অরুকে নিয়ে আর শপিং ব্যাগ নিয়ে উপরে উঠে গেল। ফাতিহাও ক্লান্ত শরীর নিয়ে রুমে চলে গেল। নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে। সকালটা মন মুগ্ধকর। চারিদিকে মেঘ মেশানো হালকা আলো, বারান্দার দরজাটা খোলা, সেখান থেকে আলো নির্গত হচ্ছে রুমে। আড়ামোড়া খেয়ে বিছানায় উঠে বসে ফাতিহা। আজ শুক্রবার, আর শুক্রবার মানেই বাড়িতে চলছে বিশাল আয়োজন। আর আজ ফাতিহাদের বাসায় মেহমান আসবে। ফাতিহা নিজের কোমর সমান চুলগুলো হাত খোপা করে ওড়নাটা বালিশের পাশ থেকে হাতিরে নিয়ে বেড সাইড টেবিল থেকে মোবাইল নিয়ে চেক করল। 7:20। ফাতিহা হামি দিয়ে উঠগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। ফাতিহা সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখল সারা অরুকে নিয়ে বসে আছে, হাতে একটা বই। ক্লাস 10-এর বই, ফিজিক্স বই। ফাতিহা খেয়াল করল অরু নড়াচড়ার জন্য সারা ঠিকমতো পড়ায় মনোযোগ দিতে পারছে না। রান্নাঘরে ব্যস্ত হাতে সকালে নাস্তা বানাচ্ছেন মিসেস আনিতা ও সুমনা। ফাতিহা সোফার কাছে এসে সারার দিকে তাকিয়ে বলল, সারা, অরুকে আমার কাছে দিয়ে তুমি পড়তে বসো, সামনে ক্লাস টেস্ট, স্যার কাল গ্রুপে বলছে। ফাতিহার কণ্ঠ শুনে এতক্ষণে সারা ফাতিহার দিকে তাকালো। তারপর শান্ত স্নিগ্ধ কণ্ঠে বলল, আরে আপু, না না, সমস্যা নেই, আমি এভাবে পড়তে পারছি। বেশি বুঝো দাও আমাকে, আমি অরুকে নিয়ে বাইরে বাগান থেকে ঘুরে আসি, তুমি তার ভিতরে পড়া কমপ্লিট করে নাও। থাক আপু। ফাতিহা সারার কোনো কথা না শুনে অরুকে কোলে তুলে নিল। অরু বেশ বড় হচ্ছে। বেগত্তা সারা উপরে চলে গেল বই নিয়ে, উদ্দেশ্য পড়ার টেবিলে। কালকে ক্লাস টেস্ট শুরু। সারার বই শেষ হয়নি। যেগুলো টেস্ট নিবে সারা একটুও শেষ করেনি। এখন মন দিয়ে পড়া লাগবে। সারা উপরে উঠে শুভ্রর রুমের দরজার সামনে দাঁড়ালো, তারপর একটা বড় দম নিয়ে দরজা ধাক্কালো। সাথে সাথে দরজা খুলে গেল। পুরো রুম জুড়ে অন্ধকার। সারা অন্ধকার হাতিয়ে সুইচ খুঁজে লাইট জ্বালালো। বিছানায় উবড়ু হয়ে শুয়ে আছে শুভ্র, বুক অবধি কম্বল টানা, চুলগুলো এলেমেলো। সারা সেদিকে তাকিয়ে একবার হাসলো, তারপর পড়ার টেবিলে গিয়ে বইয়ে মুখ ডুবিয়ে পড়ার সাগরে পাড়ি জমালো। সামনের সপ্তাহে আনিশার এসএসসি পরীক্ষা শুরু। মেয়েটা প্রায় দিনরাত এক করে পড়াশোনায় ব্যস্ত। দরকার ছাড়া রুম থেকে বের হয় না বললেই চলে। আনিশা বই বন্ধ করে বাইরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। খুব খিদে পেয়েছে তার। ফজরের নামাজ পড়ে পর্যন্ত পড়ায় মগ্ন ছিল সে। আনিশা নিচে এসে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। পুরো ডাইনিং রুম ফাঁকা। আনিশা উকি মেরে দেখল মিসেস সুমনা কি কাটছেন আর মিসেস আনিতা পানি গরম করছেন। আনিশা মৃদু স্বরে ডেকে উঠল, আম্মু, অনেক খিদে লেগেছে, খেতে দাও। আনিশার কণ্ঠ শুনে মিসেস আনিতা এগিয়ে আসলেন। সুমনা বেগমকে রান্না সামলাতে বলে তিনি এসে আনিশাকে খেতে দিলেন। মেয়েটা সেই ভোর থেকে পড়ছে। আনিশা চেয়ার টেনে টেবিলে বসল। মিসেস আনিতা খাবার দিল। আনিশা রুটি ছেড়ে আলু ভাজির সাথে মিশিয়ে গালে দিতে দিতে বলল, মেজো চাচি, দা ভাই কোথায় জানো? আনিশার মুখে শ্রাবণের কথা শুনে মিসেস আনিতা বলে উঠল, না তো, কেন? আসলে একটা ম্যাথ সলভ হচ্ছে না, ভাইয়াকে খুঁজেও পাইনি। ও, শ্রাবণকে বাজারে পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবে। ততক্ষণ তুই খেয়ে রেস্ট নে মা। না চাচি, অনেক পড়া। আচ্ছা, খেয়ে একটু জিরিয়ে পড়িস। চাচি শুনো। মিসেস আনিতা রান্নাঘরের দিকে যাচ্ছিল। আনিশার কথা শুনে পিছু ঘুরে বলে উঠলেন, কিছু বলবি? মেজো আপু কই? ও দেখ, বাইরে অরুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? না এমনি, আমিও বাইরে যাচ্ছি। আনিশা তাড়াতাড়ি খেয়ে বাইরে চলে এলো। মিসেস আনিতাও হাসি মুখে রান্নাঘরে চলে গেল। ফারুক তালুকদার আর আনিস তালুকদার ইন্ডিয়াতে এসে তাদের বিজনেসের মেইন কালপ্রিটকে পেলেন, এখানকার শাখার ম্যানেজার। তাকে বের করে দিলেন চাকরি থেকে। আনিস তালুকদার অফিসের সব কাজ সবাইলে বুঝিয়ে দিলেন। ফারুক তালুকদার চিন্তামুক্ত। ফারুক তালুকদার সিদ্ধান্ত নিলেন ছেলে মেয়েদের জন্য কিছু কেনাকাটা করে 2-1 দিনের মাঝেই দেশে ব্যাক করবেন। আনিস তালুকদারও মত দিল ভাইয়ের কথায়। ফোনের ভাইব্রেশনে শুভ্রর ঘুম ভেঙে যায়। ভ্রু কুচকে চোখ খুলতেই লাইটের চকচকে আলো চোখে পড়তেই মেজাজ খারাপ হয়ে যায়। বালিশের নিচ থেকে মোবাইল বের করে মোবাইলের স্ক্রিনে ভেসে থাকা সেভ নাম্বারের দিকে চোখ গেল। স্ক্রিনে ভেসে আছে ব্রো সোল লেখাটি। শুভ্র ফোন কানে নিতেই ওপাশ থেকে শ্রাবণ বলে ওঠে, কিরে, কই তুই? আজ অর্ক আসবে 10টায়, এখন 8:30 বাজে, তাড়াতাড়ি নিচে আয়। শুভ্র কিছু বলার আগেই কল কেটে দিল শ্রাবণ। শুভ্র শ্রাবণের সেভ করা নামের দিকে তাকিয়ে হাসল। আসলে শ্রাবণ যখন যেটা চাইতো আকর্ষিতভাবে শুভ্রের সেটা পছন্দ হয়ে যেত। তবে শ্রাবণ শুভ্রের খুশির জন্য বারবার নিজের পছন্দ ছেড়ে দিয়ে শুভ্রকে খুশি রাখত। তবে এক সময়ে একটা পছন্দের জিনিস শুভ্রের কাছ থেকে কেড়ে নেয় শ্রাবণ, তবে শুভ্রের কষ্ট দেখে আবার শুভ্রকে দিয়ে নিজে হারিয়ে যায়। সেখান থেকেই নামটা দেওয়া। নামের অর্থ আত্মার ভাই। আচ্ছা, আসলেই কি শ্রাবণ শুভ্রের আত্মার ভাই হওয়ার যোগ্য? যোগ্য, কারণ শ্রাবণ সবসময় নিজের পছন্দ ত্যাগ করে শুভ্রকে খুশি রেখেছে। শুভ্র নিজের উদাম গায়ে একটা টি শার্ট জড়িয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো।
চোখ গেল পড়ার টেবিলে, বইয়ে মগ্ন সারার দিকে। চুলগুলো ছেড়ে দেওয়া, আর একটু বড় হলে মেঝেতে নুয়ে পড়বে। শুভ্র সেদিকে আর না তাকিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ড্রেস চেঞ্জ করলো। কালো শার্ট আর কালো প্যান্ট, হাতে কালো ফিতের দামি ঘড়ি। আয়নায় চুল ঠিক করতে করতে বলে উঠল, পিচ্চি পাখি, আড়ে আড়ে না তাকিয়ে পুরোপুরি ঘুরে তাকাও। শুভ্রের কথায় সারা লজ্জায় পড়ে গেল। শুভ্র ঘুম থেকে ওঠার পর থেকে সারা বইয়ের মধ্যে মুখ রেখেই শুভ্রের চালচলন দেখছিল আর চোখে। শুভ্র সারার লজ্জা পাওয়া দেখে বলে উঠল, পিচ্চি পাখি, কিছু তো খাওয়া হয়নি, নিচে চলো, খেয়ে এসে পড়বা। সারা মিনিমিয়ে বলল, আমি সকালে লুডুস খেয়েছি, এখন খাবো না, আপনি গিয়ে খেয়ে নেন। শুভ্র সারার কথা শুনে আর কিছু বলল না, কারণ সে জানে ইদানিং সারার জেদ হয়েছে খুব, যা না বলে তা আর হ্যাঁ হয় না। তাই শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে ফোনটা তুলে পকেটে পুরতে পুরতে বলে, কোথায় যাচ্ছি জিজ্ঞাসা করলে না তো? সারা বই থেকে চোখ সরিয়ে পিছু ঘুরে শুভ্রকে ভালো করে পরখ করে বলে উঠল, আপনি যেখানেই যান না কেন, যাওয়ার আগে আমাকে বলে যান, তাই আর জিজ্ঞাসা করলাম না। খুব বুদ্ধি হয়ে গেছে তো, তার মানে বড় হচ্ছ দিন দিন। কোথায় যাচ্ছেন এবার বলেন? আমার ছোটবেলার এক ফ্রেন্ড অর্ক 8 বছর আগে বিদেশ চলে গিয়েছিল পরিবারের সাথে। ওর পরিবার দেশে এসেছে বেশ কয়েক বছর আগে, কিন্তু ও 1 সপ্তাহ আগে ফিরল, তাই আজ এখানে আসবে। সারা শান্ত কণ্ঠে বলল, আপনি একা নিতে যাচ্ছেন? শুভ্র হাতে ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বেরোতে বেরোতে বলে, পিচ্চি পাখি, টাইম নেই, আমি আর শ্রাবণ যাচ্ছি। কাবার্ডে শপিং ব্যাগ আছে, সেটা খুলে দেখো, আমি গেলাম। সারা কিছু বলার সুযোগ পেল না, তার আগে শুভ্র রুম থেকে বেরিয়ে গেল। শুভ্র নিচে এসে দেখে সবাই ডাইনিং টেবিলে বসে আছে। মিসেস আনিতা খাবার বেড়ে দিচ্ছে। মিসেস সুমনা সিঁড়ির পাশে অরুকে নিয়ে হাঁটাহাঁটি করছেন। শুভ্র গিয়ে অরুকে কোলে নিয়ে কয়েকটা চুমু খেল। অরুও নিজের বাবার চেনা মুখটা দেখে হেসে উঠল। শুভ্র অরুকে কোলে নিয়েই খেতে বসল। 10 মিনিটে খাওয়া শেষ করে অরুকে মিসেস সুমনার কাছে দিয়ে বেসিনে হাত ধোয়ার জন্য এগিয়ে গিয়ে মিসেস আনিতাকে উদ্দেশ্য করে বলে, আম্মু, আজ অর্ক আসছে কিন্তু, জানো তো? মিসেস আনিতা সাবলীলভাবে বলে ওঠে, জানি, ছেলেটার পছন্দের সব রান্নাই করছি এখন। শুভ্র হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছে শ্রাবণের সাথে বেরিয়ে গেল অর্ককে নিয়ে আসতে। যদিও অর্ক একাই চলে আসতো, তবে এতদিন পর চিনতে সমস্যা হচ্ছে। প্রত্যেকবারের মতো শুভ্র ড্রাইভিং সিটে বসল আর শ্রাবণ পাশের সিটে। শুভ্র গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিল। গন্তব্য অর্ককে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসা। রাহি সকাল থেকে গুছাচ্ছে। রিহান জিজ্ঞাসা করতেই রাহি বলল, আজ কেবে হসপিটালে যেতে হবে তাকে। রাহি বর্তমানে হসপিটালে জব করে। রিহান বাইক বের করল নিজের বোন এগিয়ে দেওয়ার জন্য, কিন্তু রাহি নিষেধ করে রিকশায় উঠে চলে গেল। রাহির আজ কোনো কাজ নেই, তবে আজ একজনের সাথে তার দেখা করতে হবে। আসল কিছু সত্যি বের করার জন্য তাকে একটু দৌড়াতে হবে। এগুলো রিহান জানলে রাগ করবে, তাই তাকে বলেনি। রিকশা এসে থামে একটা ক্লিনিকের সামনে। রাহি রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে রাহিকে বলে, রাহিকে বলে ওঠে, ম্যাম, ডাক্তার এখানেই আছে। তুমি শিওর তো? জি ম্যাম, ওনার হাজব্যান্ডই ড্রাইভার ছিলেন, আর সেদিনের অ্যাক্সিডেন্টে পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। রাহির সামনে দাঁড়িয়ে আছে মিম। মিমকে টাকার বিনিময়ে কাজে রেখেছে। রাহি মিমের পিছু পিছু সেই মহিলা ডাক্তারের কেবিনে ঢুকল। রাহি কেবিনে ঢুকতেই ডাক্তারের সাথে চোখাচোখি হলো। ডাক্তার রাহিকে না চিনলেও রাহি ডাক্তারকে চিনে ফেলে। রাহি ইনিয়ে বিনিয়ে এখানে আসার মূল উদ্দেশ্য বলে দেয় ডাক্তার ফারজানাকে। প্রথমে ফারজানা রাহিকে চিনতে না বলতে চাচ্ছিল না, কিন্তু রাহি নিজের পুরো পরিচয় দেওয়ার পর বলতে না চাইলেও রাহির কান্না দেখে বলে দেয় সেদিনের ঘটনা। রাহি মাত্র হসপিটাল থেকে বের হলো, সাথে তার মেয়ে বেস্ট ফ্রেন্ড জিম। জিমের কোলে একটা ছোট নবজাতক শিশু। নর্মাল ডেলিভারিতে হয়েছে শিশুটি। ডাক্তার ফারজানার মাধ্যমেই নর্মাল ডেলিভারি হয়েছিল ক্লিনিকে। সেদিন গাড়ি না পাওয়ায় ডাক্তার ফারজানার স্বামী নিজেই ইচ্ছা পোষণ করে তাদের ড্রপ করার। রাহিরাও মানা করেনি। গাড়ি চলতে শুরু করে। রাস্তার মাঝে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মাঝেই গাড়ি চলতে থাকে। হঠাৎ রাহি কিছু একটা জিমের সাথে বলতে গেলে ড্রাইভার অন্যমনস্ক হয়ে যায়। কিছু বুঝে ওঠার গার আগেই ট্রাকের সাথে ধাক্কা লেগে উল্টে যায় গাড়িটি। রাহির জ্ঞান ফেরে হসপিটালে। রাহি যখন উঠে বসে তখন ডাক্তার জানায় পুরো 3 দিন পর তার জ্ঞান ফিরেছে, আর গাড়ির সবাই মারা গেছে। তখন রাহির মানসিক ভারসাম্য চলে যায়। এটুকু বলে ডাক্তার ফারজানা বলে, সেদিন আমার স্বামী মারা যায়নি, শুধু একটা মৃত লাশ পাওয়া যায়। মেয়েটি তোমার ফ্রেন্ড ছিল। রাহির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। রাহি ধপ করে চেয়ারে বসে থাকে। হ্যাঁ, কিছুদিন আগে রিহান তাকে মেন্টাল হেলথ কেয়ার থেকে এনেছে, তবে তার মনে ছিল সব। ফারজানা এসে রাহির মাথায় হাত রাখে। রাহি কেঁদে ওঠে। ফারজানা সান্ত্বনা দিয়ে বলে, তোমার বাচ্চা বেঁচে আছে কারোর ঘরে, একটু অপেক্ষা করো, কেউ একজন অ্যাডাপ্ট করেছিল। আমি লিস্ট খুঁজে বলছি, হয়তো চোখের দেখা দেখা মতে পাবা। কথাটা কর্ণহরে যেতেই খুশিতে মন ভরে ওঠে রাহির।
শুভ্র নিজের গতিতে গাড়ি চালিয়ে নিয়ে আসলো বাসস্ট্যান্ডের কাছে। শুভ্রদের গাড়ি বাসস্ট্যান্ডের একপাশে দাঁড় করিয়ে শ্রাবণ অর্কের নাম্বারে ফোন দিতেই অর্ক পিছন থেকে ডেকে উঠলে শ্রাবণ পিছনে তাকিয়ে দেখে অর্ক হাতে একটা ল্যাগেজ নিয়ে এগিয়ে আসছে। শ্রাবণ তাড়াতাড়ি এগিয়ে গেল অর্কের দিকে। শুভ্রও গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শ্রাবণ অর্কের সাথে কোলাকুলি করে হাতে থাকা ল্যাগেজ গাড়ির ডিকিতে তুলে দিল। অর্ক শুভ্রর সাথেও কোলাকুলি করল। প্রায় 8 বছর পর সামনাসামনি দেখা, আবেগ আপ্লুত হলো একটু। তারপর হেসে গাড়িতে চড়ে বসলো 3 জন। এবার শ্রাবণ ড্রাইভিং করছে আর গল্প করছে। গাড়ি এগিয়ে আসতে লাগলো তালুকদার বাড়ির দিকে। সারা সকালে খেয়ে আবার পড়তে বসেছিল, এখন উঠে দেখে ঘড়িতে 1টা বাজতে 5 মিনিট বাকি। সারা ওয়াশরুমে গিয়ে তাড়াতাড়ি গোসল সেরে নেয়। মিনিট 20 পরে ভেজা চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় সারা। ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সারা। গলার দিকে নজর যেতেই কালছিটে পড়ার একটা দাগ বোঝা যায়। সারা লজ্জা পেয়ে যায়। সেদিকে খেয়াল না দিয়ে শুভ্রর কথা মতো কাবার্ড খুলে একটা শপিং ব্যাগ পায়। সারা ভ্রু কুচকে ব্যাগটা খুলতেই দেখতে পায় ভিতরে একটা পিঙ্ক কালারের গাউন, সাথে ম্যাচিং ওড়না, পাজামা, আর কিছু চুড়ি আর চকলেট, সাথে একটা চিরকুট। সাথে সাথে সারার মন আনন্দে নেচে ওঠে। কাচের চুড়ি তার খুব পছন্দ, কিন্তু হঠাৎ মন খারাপ হয়ে যায়। কাচের চুড়ি পরলে যদি ওরু ব্যাখ্যা পায়। সারা চিরকুটটা খোলে ধীরে ধীরে। চিরকুটের মধ্যে আর একটা চিরকুট। সারা ছোটটা পাশে রেখে বড়টা পড়া শুরু করল। প্রিয় পিচ্চি পাখি, হঠাৎ করে দমকা হওয়ার মতো আমার জীবনে এসে বসন্তের সুভাষে আমার হৃদয় ভরিয়ে দিয়েছ। আমি জানি না কেন তোমাকে ছাড়া আমার প্রতিটা সেকেন্ড এখন মনে হয় কয়েক বছরের সমতুল্য। আচ্ছা পিচ্চি পাখি শোনো, ব্যাগের ভিতরে দেখো একটা গোলাপি রঙের গাউন আছে, সেটা আমার পছন্দে কেনা। আমি যখন কিছু কিনি সবার জন্যই কিনি, তবে এই জামাটা হঠাৎ অফিসের রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে। মুহূর্তেই তোমাকে কল্পনায় এঁকে ফেলি, কেমন লাগবে পড়তে, তাই দেরি না করে কিনে ফেলি। জানি না তোমার পছন্দ হবে কিনা, তবে পছন্দ না হলেও আজ একটু পড়িও। আমি গোলাপি জামাতে আমার গোলাপি পিচ্চি পাখিকে দেখার অধীর আগ্রহে থাকব। ইতি, তোমার ভালোবাসা। চিরকুটটা পড়ে সারার মন ভরে গেল। আসলেই প্রিয় মানুষগুলোর দেওয়া সামান্য উপহারও খুব আনন্দ দেয়, ভরিয়ে দেয় হৃদয়। সারা হাসি মুখে জামা নিয়ে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করতে। আনিশার হঠাৎ মন খারাপ হয়ে গেছে। ফাতিহা বুঝল না কেন। আনিশা রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। মুখের ওপর বালিশ নিয়ে এসে জড়িয়ে ধরে। চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে। এর কারণ আনিশা জানে না, তবে আনিশার এখন খুব কান্না পাচ্ছে, খুব। এই তো কিছুক্ষণ আগেও আনিশা রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খাচ্ছিল। ঠিক তখনই মিসেস আনিতা সুমনাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ছোট শুনছিস? হুঁ আপা, কিছু বলবা? আনিশা তো 2 দিন পর আসছে। হুঁ আপা, শুনলাম, তেমন নাকি কোনো কাজ নাই আর। হুঁ রে, আচ্ছা ওই মেয়েটা কেমন রে? কোন মেয়েটা আফা? ওই যে শান্তার সাথে আসতো মাঝে মধ্যে, বাবা নেই মেয়েটার। আনিশা খাওয়া থামিয়ে মিসেস আনিতার দিকে তাকিয়ে বলে ওঠে, শম্পাপুর কথা বলছো চাচি? আরে হ্যাঁ মা, ওই শম্পা মেয়েটা কিন্তু দেখতে শুনতে ভালোই, কি বলিস ছোট? হুঁ আপা, কিন্তু কেন? আনিস আর শুভ্রর আব্বু মিলে ওর সাথে শ্রাবণের বিয়ে ঠিক করেছে, এসে পাকা কথা বলবে। কি, শ্রাবণের বিয়ে? হুঁ, আমারে বলল, আসলেই দুজনের মানাবে। আনিশার গলায় পিঠা আটকে গেল, কেসে উঠল সাথে সাথে। শ্রাবণ ভাইয়ের বিয়ের কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ছে। আনিতা তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিল। আনিশা ঢকঢক করে পানি খেয়ে নিল। আনিতা আনিশার পিঠে হাত বুলাতে লাগলেন, সাথে মাথায় ফু দিয়ে বলে উঠলেন, আস্তে খেতে পারিস তো, তাড়াহুড়ো কেন করিস? আনিশার চোখে পানি ভিড় করল, মুখে একটা কথাও আসলো না। আনিশা পিঠার বাটিটা থুয়ে উঠে দাঁড়িয়ে কাপা কাপা কণ্ঠে বলে উঠল, চাচি আর খাবো না, আমি গেলাম। বলেই এক ছুটে সিঁড়ির কাছে চলে যায়। দূর থেকে আনিশার চোখে পানি দেখে ছুটে আসে ফাতিহা, এসে আনিশার হাত ধরে ফেলে। আনিশা কেবল সিঁড়িতে পা রাখছিল। আনিশা পিছু ঘুরতেই ফাতিহা জোরেই বলে ওঠে, কিরে আনু, কে কি বলছে, কাঁদছিস কেন? আরে পি ছাড়ো, ভালো রাখছে না, কেউ কিছু বলেনি। ফাতিহা একটু মজা করে বলে ওঠে, আরে বলো বলো ছিচকাদুনি বুড়ি। আনিশা খুব রেগে যায় এই কথায়, জোরে হাত ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, আর কখনো আমার নামে কিছু বলবা না, আমার হাতও ধরবা না, ছাড়ো তো। কথা বলেই আনিশা ওপরে চলে এসে দরজা আটকে দেয় নিজের রুমের। ফাতিহা হতবম্ব, সাথে আনিতাও মনে মনে বলছিল, হঠাৎ মেয়েটার কি হলো, না খেয়ে চলে গেল। তার ভিতরে ফাতিহার সাথে খারাপ ব্যবহার, এটা ফাতিহা মানতে পারছে না। আনিশা অল্পতে কাঁদে সে জানে, তবে এমন করে কথা বলা শুনেনি। ফাতিহা পিছন ফিরে মিসেস আনিতাকে জিজ্ঞাসা করলেও তিনি কোনো জবাব দিতে পারলেন না। পরপরই বাইরে গাড়ির শব্দ এলো। মিসেস আনিতা ও ফাতিহা সদর দরজার দিকে এগিয়ে গেল সবকিছু ভুলে। দরজার কাছে যেতেই অর্ক ছুটে এসে আনিতার পা ছুঁল। ফাতিহা আর অর্কের দিকে তাকালো। হঠাৎ নুপুরের রিনরিনে আওয়াজে অর্ক আনিতা বেগমের পিছনে উকি দিয়ে সোজা দৃষ্টি নিক্ষেপ করল সিঁড়ির পানে। মুহূর্তে অর্কের দৃষ্টি থেমে গেল। অর্কের এমন করে তাকানো দেখে সবাই অর্কের দৃষ্টি লক্ষ্য করে তাকিয়ে দেখল। অর্কের দৃষ্টি ধরে সবাই পিছে তাকালে দেখতে পায় সারা লাবচ্ছে হাতে একটা শাড়ি, পরনে শুভ্রর দেওয়া সেই জামা। সারার কোনো দিকে খেয়াল নেই।
সারা সিঁড়ি বেয়ে নেমে সোজা মিসেস আনিতার রুমে চলে গেল। কোমর সমান চুলগুলো দুলছে, পায়ের নুপুরের রিনরিনে আওয়াজে তালে তালে নৃত্য করছে বাতাসে। সারা আনিতার রুমে ঢুকে যেতেই শ্রাবণ গলা খাকারি দিয়ে কেসে উঠল। শ্রাবণের কাশি দেখে সবাই একটু বিড়ম্বনায় পড়ে গেল। অর্ক একটু লজ্জা পেয়ে গেল। আনিতা সবাইকে ভেতরে আসতে বলল। সবাই ভিতরে আসার পর শ্রাবণ অর্ককে একটা রুমে নিয়ে গেল। অর্ক বেশ কিছুদিন এখানে থাকার জন্যই এসেছে। অর্ক রুমে গিয়ে পিঠে থাকা ব্যাগটা বিছানায় রাখতে শুভ্র আর শ্রাবণও রুমে ঢুকল। অর্ক ওদের বসতে বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এদিকে শ্রাবণের কেমন রাগ লাগছে অর্কের ওপরে, বুঝতে পারছে না কেন। তবে অর্ককে মেরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে হচ্ছে, কারণ জানে না এটা শ্রাবণ বিরক্ত। হঠাৎ শুভ্রর ফোনে সেই নাম্বার থেকে আবার কল আসায় শুভ্র তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। শ্রাবণ জিজ্ঞাসা করলেও শুভ্র শুধু বলেছে এসে বলছে। শ্রাবণও আর ঘাটেনি শুভ্রকে, যেতে দিয়েছে। শ্রাবণ পকেট থেকে সিগারেট বের করে বারান্দায় চলে গেল। শুভ্র এক ছুটে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়েছে, দিয়ে জোরে একটা শ্বাস ফেলে কল রিসিভ করল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কি দরকার তোমার? কল দিয়েছ কেন? ওপাশ থেকে একটা শয়তানি হাসি ভেসে আসলো। তারপর ওপাশ থেকে মেয়েটা শান্ত কণ্ঠেই বলে ওঠে, একটা দিনও খোঁজ নাওনি আমি বেঁচে আছি নাকি মরে গেছো, এই ছিল তোমার ভালোবাসা, তাই না শুভ্র? দেখো কি শুভ্র, তোতলাচ্ছ কেন? তুমি মেবি এখন ঘামতে শুরু করেছো। যাও আগে ফ্যান ছেড়ে দাও, নয়তো আবার ঠান্ডা লেগে যাবে। বলেই ওপাশের কলে থাকা মেয়েটা হেসে উঠল। সত্যিই শুভ্র ঘামছে। কেন ঘামছে সে? কারণ কি? শুভ্র বেডসাইড থেকে এসির রিমোট নিয়ে এসির চালু করে পাওয়ার কমিয়ে দিল। তারপর বিছানায় বসে বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এক ঢোকে পুরো গ্লাস পানি খেয়ে নিয়ে গলা পরিষ্কার করে বলে উঠল, দেখো কি কারণে কল করেছো সরাসরি বলো। মেয়েটা এতক্ষণ হাসছিল। শুভ্র শান্ত কণ্ঠ শুনে সেও শান্ত কণ্ঠে বলে ওঠে, আমার বাচ্চা কই শুভ্র? শুভ্রর চোখ কপালে উঠে যায়। কোন বাচ্চার কথা বলছে এই মেয়ে, আর কেন বলছে তাকে? শুভ্র শুকনো ঢোক গিলে বলে, বাচ্চা মানে? আমার বাচ্চাকে নিয়ে নিয়েছো তুমি, বলো আমার বাচ্চা কই? তোমার কোথাও ভুল হচ্ছে, তোমার বাচ্চা আমি কেন নেব? মেয়েটা বোধহয় হাসল। তারপর হাসতে হাসতেই বলে উঠল, মিস্টার ফারিস তালুকদার শুভ্র, নাটক বন্ধ করো, আমি আসছি আমার মেয়েকে নিতে। কে তোমার মেয়ে? যাকে তুমি সিটি হসপিটাল থেকে অ্যাডাপ্ট করেছো আর যার মাকে মৃত ভেবেছ। আমি আসছি আমার মেয়েকে নিতে। অহনা, তুমি ভুল করছো। আমার নাম মনে আছে তোমার? আমি তো ভেবেছিলাম ভুলে গেছো। তবে শুধু আমি আমার মেয়েটাকে নিয়েই চলে আসব, তোমার জীবনে ফিরব না, প্রমিস। পিকপিক আওয়াজে কল কেটে শুভ্র ধপাস করে বিছানায় বসে পড়ল। অহনার মানসিক ভারসাম্য চলে যাওয়ার পরে সে অরুকে নিয়ে এসেছিল। হ্যাঁ, অরু তার নিজের সন্তান না, তবে সে বাদে পুরো সবাই জানে তার মেয়ে অরু, তার রক্ত, তার জীবন। শুভ্র ঘামছে। অরুকে সে খুব ভালোবাসে। অরুকে না দেখলে তার হৃদয় মুচড়ে ওঠে। আর অহনা বলল অরুকে নিতে আসবে। না, এ হতে পারে না। শুভ্র নিজের মাথার চুল নিজে খামছে ধরল। পাগলের মতো লাগছে তার নিজেকে। শুভ্র বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। কিভাবে কি করবে সেই ভাবনায় ব্যস্ত সে। একটা চোখ উপর দিয়ে শুয়ে রইল। কল কাটার পরে অহনার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ল। সে জানে তার মেয়ে শুভ্রর কাছে খুব ভালো আছে। যেখানে শুভ্রর মতো কেয়ারিং মানুষের কাছে সে এত সেফ ছিল, সেখানে তার ওই ছোট্ট নারীছেড়া ধনটা কতই না ভালো আছে। অহনা কল্পনায় আঁকে তার ছোট্ট নারীছেড়া ধনকে। অহনা তার মেয়েকে নিয়ে দেশ ছাড়বে। সে চায় না এখানে থেকে পিতার পরিচয়হীন তার মেয়ে বড় হোক। ফরেন কান্ট্রিগুলোতে বাপ না থাকলেও সন্তানকে খুব সহজেই মানুষ করে তোলা যায়। তবে আমাদের দেশে সমাজে টিকে থাকাও কষ্ট হয়ে যায়। অহনা ভাবতে থাকে কিছুক্ষণ আগের ঘটনা। ডাক্তার ফারজানা নিজের কম্পিউটারে সেদিনের সকল অ্যাডাপ্ট হওয়া বাচ্চার লিস্ট বের করেন এবং সেই লিস্টে হঠাৎ চোখ আটকে যায় রাহির। পিতার নামের জায়গায় ফারিস তালুকদার আর মাতার জায়গায় অহনা মোল্লা রাহি। ফারিস তালুকদারের ছবি দেখার পর অহনা পুরো শিওর হয়ে যায় এটাই তার মেয়ে, আর শুভ্র সেই মেয়েকেই নিয়ে গেছে। তবে তার কাগজ কেন নিল না সে? সেদিন তো শুভ্রর আসতে দেরি হচ্ছিল বলেই ডাক্তার ফারজানার স্বামীর গাড়িতে উঠেছিল তারা। অহনার ভালো লাগে যে তার মেয়েটা খুব ভালো আছে, তবে মুহূর্তেই মন বিষিয়ে যায়, কারণ তার মেয়েটাকে তার কাছ থেকে দূরে নিয়ে গেছে। তার খোঁজ একবারও নেয়নি সে বেঁচে আছে নাকি মরে গেছে কোনোদিন জানতে চায়নি। একে তো তার ভাইটাকেও শেষ করেছিল ওদের পরিবারের মানুষজন, তাকেও শেষ করেছে, আবার তার মেয়েটাকেও তার কাছ থেকে কেড়ে নিয়েছে। ভেবেছিল শুধু মেয়েটাকে খুঁজে পেলে তাকে নিয়ে দেশ ছাড়বে, তবে এবার অতীতের সাথেও দেখা হবে হয়তো। অহনা দেরি না করে শুভ্রর নাম্বারে ফোন লাগিয়েছিল তখন। আনিশার হৃদয় দুমড়ে মুচড়ে যাচ্ছে, ভালো লাগছে না। বাইরে শুনতে পেয়ে
পেয়েছি শ্রাবণ ভাইরা অর্ক ভাইকে নিয়ে চলে এসেছে। সেই ক্লাস 1-এ থাকতে শেষবার দেখেছিল অর্ক ভাইকে, তবে এখন কোনো ইন্টারেস্ট নেই তার সাথে দেখা করে ভালো মন্দ জিজ্ঞাসা করার। আনিশার এখন একটা চিন্তা, শ্রাবণ ভাইয়ের বিয়ে হয়ে যাবে, তার সামনে শ্রাবণ ভাইকে অন্য কোনো মেয়ে তার শ্রাবণকে ভালোবাসবে, এলোমেলো চুলগুলো সোজা করে দেবে, সে চাইলেও কিছু করতে পারবে না, তার ভালোবাসা তো অপ্রকাশিত। আনিশার ভাবনার মাঝেই সারার গলা শোনা দরজার বাইরে থেকে। সারা দরজা ধাক্কাচ্ছে। আনিশার কেন জানি সারার সাথে সব দুঃখ মন খুলে বলতে ইচ্ছা করে। আনিশা চোখ মুছে উঠে দাঁড়িয়ে দরজা খুলে দিয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়ে। সারা দরজা খুলে ভিতরে ঢুকে দেখে আনিশা আবার উবরু হয়ে শুয়ে পড়েছে। সারা ভ্রু উঁচিয়ে কিছু আন্দাজ করতে পেরে বলে ওঠে, আপু কাঁদছো কেন? সারার কথা শুনে যেন আনিশার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তবে সে সারার সামনে নিজের কান্না দেখাতে চায় না, তাই চোখ মুখ মুছে উঠে বসে এলোমেলো চুলগুলো হাত খোপা করে হেসে বলে ওঠে, আরে কাঁদছি না, বলো কি বলবা বলো। সারা আনিশার মুখের দিকে তাকিয়ে বুঝল এখন কিছু জানতে চাইলেও আনিশা বলবে না, কিন্তু যখন মন ভালো হবে তখন সব আপনা আপনি বলে দেবে। সারাও আনিশার কান্না করার কথা শুনেছে ফাতিহার কাছ থেকে, তাই তো সে এখানে এসেছে। সারা আনিশার পাশে বসে হাতে থাকা একটা ব্যাগ আনিশার সামনে ধরে বলে, আপু সারপ্রাইজ। আনিশা ব্যাগের দিকে তাকিয়ে বলে, কিসের বনু? আগে বলো কাউকে বলবা না। আচ্ছা বলবো না, বলো। চলো ছাদে যাই তারপর বলবো। ছাদে যেতে হবে কেন? নয়তো বুঝবা না, আসো। ব্যাগগতে আনিশা সারার পিছনে ছাদে উঠে এলো, তারপর দোলনায় গিয়ে বসল। সারা হাতে থাকা ব্যাগটা আনিশার সামনে উপুর করে ঢেলে দিল, সাথে কতগুলো ভিন্ন ভিন্ন চকলেট বেরিয়ে এলো ব্যাগ থেকে। আনিশা ভ্রু কুচকে তাকাতেই সারা বলে উঠল, এগুলো তোমার দাভাই তোমাকে দিয়েছে, বলেছে আনুকে দিবা আর একটা তোমার, কাউকে বলতে নিষেধ করেছে। আনিশা ভ্রু কুচকে তাকালো, মুহূর্তেই মন খুশি হয়ে গেল। চকলেট তার ভীষণ প্রিয়, আর শুভ্র জানে আনিশা রেগে গেলে চকলেট দিলে রাগ কমে যায়। আনিশা চকলেট খুলে খেতে শুরু করলো। সারাও একটা খুলে কামড় বসিয়ে আকাশের পানে তাকিয়ে খেতে শুরু করলো, আর আনিশার সাথে গল্প করা শুরু করলো এটা সেটা নিয়ে। আসলে চকলেটগুলো সারার কাল ফাতিহা আপু দিয়েছিল, কিন্তু এখন আনিশার রাগ ভাঙাতে চকলেটগুলো কাজে লেগেছে। সারা জানে শুভ্র কাউকে কিছু দিলে সবাই কোনো বাক্য ছাড়াই গ্রহণ করে, সেদিক থেকে আনিশাও শুভ্র ভাই বলতে পাগল। আনিশার দুঃখ কমে গেছে, প্রায় ভুলে গেছে। সারার সাথে গল্পে ব্যস্ত সে। এদিকে অর্ক ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে কাউকে দেখতে পেল না। বারান্দার দিকে তাকিয়ে দেখল শ্রাবণ উল্টো দিকে ফিরে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। অর্ক হেসে শ্রাবণের পাশে গিয়ে দাঁড়িয়ে শ্রাবণের ঘাড়ে হাত রাখল। শ্রাবণের কোনো ভাবাবেগ হলো না। অর্ক হেসে বলল, তোর স্মোকিং করার অভ্যেস গেল না এখনো? শ্রাবণ আড়ে তাকিয়ে ধোঁয়া ছেড়ে বলে উঠল, মাত্র 2 বছর ধরে খাই। এমনভাবে বলছো যেন আমি ছোট থেকে খাই, আর তুই সেটা দেখে অভ্যস্ত। অর্ক হেসে উড়িয়ে দিল কথাটা, তারপর বেশ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা শ্রাবণ, একটা কথা বলি। বল। শ্রাবণ বাইরে দৃষ্টি রেখেই বলে ওঠে। অর্ক হেসে বলে উঠল, আচ্ছা আমি বাড়িতে ঢুকতেই একটা গোলাপি পরীকে দেখলাম, সেটা কে রে? শ্রাবণ অর্কের দিকে ফিরে তাকিয়ে বলল, মানে? অর্ক হেসে বলে উঠল, ওই যে পিঙ্ক কালারের ড্রেস পরা, পায়ে নুপুর পরা, চুলগুলো ছেড়ে দেওয়া, সিঁড়ি দিয়ে নেমে ঘরে চলে গেল। বিশ্বাস কর শ্রাবণ, এক মুহূর্তের জন্য আমার ধমনী কাজ করা বন্ধ করে দিয়েছিল মেয়েটা। জাস্ট আমার। আর কিছু বলার আগেই শ্রাবণ নিজের রক্তচক্ষু নিয়ে অর্কের কলার চেপে ধরে বলে উঠল, যা বলার বলছিস, আর কোনোদিন যেন ওর নামে তোর মুখ থেকে একটা না শুনি। শ্রাবণের ব্যবহারে অর্ক অবাক। সে তো তেমন কিছুই বলে নাই, আর মেয়েটাই বা কে যে শ্রাবণ এত রেগে গেল? অর্ক শ্রাবণের হাত নিজের কলার থেকে ছাড়িয়ে বলে, কলার ঝাড়া মেরে বলে উঠল, কি সমস্যা, আজব এমন বিহেভ করলি কেন? শ্রাবণ কিছুক্ষণ অর্কের দিকে তাকিয়ে থেকে থেকে নিজেই নিজের চুল টেনে ধরে নিজের হাত দিয়ে, তারপর অর্কের সাথে কিছু না বলেই আবার পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরিয়ে আকাশের দিকে চেয়ে ধোঁয়া উড়াতে থাকে। অর্ক বুঝল না কি থেকে কি হলো। শ্রাবণকে ডাকলেও কোনো সাড়া না পেয়ে বিরক্ত হয়ে রুমে এসে বিছানায় বসতেই দরজায় কারোর নক করার শব্দ শুনতে পেয়ে উঠে গিয়ে দরজা খুলে দিই। দরজা খুলতেই আনিশার সারা রুমে ঢুকে মুখোমুখি হয়ে যায় অর্কের। আনিশা সারা একটু লজ্জায় পড়ে যায়। অর্ক বুঝতে পেরে তাদের উদ্দেশ্য বলে ওঠে, হ্যালো পিচ্চিরা, কেমন আছো? অর্কের মুখে পিচ্চি ডাক শুনে আনিশা রেগে যায়। সারা এখনো মুখ তুলে অর্কের দিকে তাকায়নি, মুখ নিচু করেই বলে ওঠে, জি ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? অর্ক ভ্রু নাচিয়ে আনিশার দিকে তাকালো। মেয়েটার নাকের পাটা ফুলছে। উজ্জ্বল শ্যামলা হওয়ায় রাগী ভাবটা বোঝা যাচ্ছে, তবে এখন তার দিকে নজর নেই অর্কের। শান্ত কণ্ঠে বলে ওঠে সারার উদ্দেশ্য, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাম কি তোমাদের? সারা মাথা নিচু করে কিছু বলতে যাবে, তার আগেই আনিশা সারার হাত জোরে চেপে ধরে একটু রাগীভাবে বলে ওঠে, ভাইয়া, আপনাকে নিচে খাওয়ার জন্য ডাকছে আম্মু আর মেজো চাচি, এখানে আমরা পরিচয় দিতে আসিনি। কথাটা বলেই আনিশা সারার হাত ধরে নিয়ে বেরিয়ে গেল। সারা বাধাহীনভাবে আনিশার সাথে গেল।
অর্ক মাথা চুলকে অবাক হওয়া কণ্ঠে বলে বিড়বিড় করে উঠল, যা বাবা, এদের ঘাড়ে কি ভূত আছে? আসার পর থেকেই কেমন করছে। অর্কের বিড়বিড় করার মাঝেই শ্রাবণ পিছন থেকে বলে ওঠে, ওটা ছোট মামার মেয়ে, প্রচণ্ড রাগী, ভাব জমবে না। এটা তোর হাই স্কুল না যে সব মেয়ের সাথে কথা বলে ভাব জমাবি। শ্রাবণের কথা শুনে অর্ক পিছন ফিরে তাকায়। শ্রাবণ শার্টের হাতা ফোল্ড করতে করতে অর্কের সাথে কথা বলছে। অর্ক আর কথা না বাড়িয়ে মোবাইলটা পকেটে পুরে নিচে নেমে আসলো, সাথে শ্রাবণও চলে এলো। অহনা রিহানের পাশে বসে আছে। রিহানের চোখ ফোনে নিবদ্ধ, আর মন অহনার বলা কথা পড়ে আছে। অহনা বেশ কিছুক্ষণ বকবক করে হঠাৎ সিরিয়াস হয়ে বলে উঠল, ভাই শোন। রিহানে মোবাইলে গেমে খেলায় ব্যস্ত, চোখ সেদিকে রেখেই বলে ওঠে, বল, তুই ফাতিহাকে সত্যি ভালোবাসিস? সত্যি। রিহান এবার মোবাইলটা সোফার উপর বন্ধ করে রেখে অহনার দিকে ফিরা সোজাসুজি হয়ে বসে বলে ওঠে, কেন আপু? না মানে মেয়েটাকে আমার খুব সরল সোজা মনে হয়, দেখিস না কেমন চুপচাপ কোয়ালিটির। তো মানে কি? তো এগুলা বলছিস কেন? তাই বলছি, যদি সত্যি ভালোবাসিস তাহলে আসল পরিচয়টা দিয়ে দে মেয়েটাকে, সব জানে। কি? অহনা অবাক হয়ে ওঠে। অহনার অবাক হওয়া দেখে রিহান চোখ ছোট ছোট করে বলে, এতে অবাক হওয়ার কি আছে? না মানে আসল নামও জানে। আমার আসল নাম রিহান, আর তুই আকাশ নামটা চিনার কথা বলছিস। আমি ফাতিহার সাথে রিলেশনে যাওয়ার আগে বন্ধু হয়েছিলাম, তখনই সব বলে দিয়েছি। তুই অহনা সেটাও জানে, খালি বিয়ে। রিহান থেমে যায়। অহনা ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, বিয়ে মানে? রিহান অহনার দিকে তাকিয়ে বলে ওঠে, তুই আমার বোন, এটুকু বাদে তোর লাইফ সম্পর্কে কিছুই বলি নাই। রিহানের কথা শুনে অহনা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠে, ভাই তুই যাবি? কোথায়? তালুকদার বাড়ি। কেন? আমার মেয়েকে নিয়ে আসতে। রিহান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের হাত অহনার ঘাড়ে রেখে শান্ত কণ্ঠে বলে ওঠে, আমি জানি আপু তোর কি কষ্ট হচ্ছে, তবে তুই কি ভেবে দেখেছিস বাচ্চাটা তুই নিয়ে এলে বাচ্চাটা বাবাহারা হয়ে যাবে? তুই চাইলেই নতুন জীবন শুরু করতে পারবি, কিন্তু বাচ্চাটা নিয়ে এলে শুধু বাচ্চাটা না, তুইও কষ্ট পাবি। তুই কি একবারও ভেবেছিস এখন গিয়ে শুভ্র ভাইয়ের সামনে দাঁড়ালে তুই ঠিক থাকতে পারবি? তুই এমন শক্ত থাকবি? রিহানের কথায় অহনার মুখটা মলিন হয়ে যায়। অহনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। রিহান অহনাকে শান্ত করার ভাষা খুঁজে পায় না। অহনা বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, ভাই আমি আমার মেয়েটাকে চাই। এত কষ্ট করে দুনিয়াতে নিয়ে এসে এখন আবার তার এত কাছে এসেও আমি হারাতে পারবো না। মাফ করে দিস আমাকে ভাই, আমি গেলাম। আমার মেয়েকে না নিয়ে কোনো দিন ফিরব না। যারা এখান থেকে গল্প পড়ছেন সবাই এই লেখায় ক্লিক করে অ্যাপস একবার ইনস্টল করে দেখেন। অহনা কথাটা বলেই উঠে দাঁড়ায়। রিহানও উঠে দাঁড়ায়, অহনার হাত ধরে ফেলে, যেতে নিষেধ করে। তবে অহনা রিহানের হাত জোর করে ছাড়িয়ে পাশে থাকা ব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। রিহান আটকানোর চেষ্টা করেও ব্যর্থ। দরজায় জোরে করা ঘাতে শুভ্রর কাঁচা ঘুম ভেঙে যায়। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। এক হাত দিয়ে মাথা চেপে ধরে দরজা খুলে দিতেই সারা ধীরে শিষ্ঠে রুমে প্রবেশ করে শুভ্রর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে আপনার? শুভ্র দরজার ছিটকানি লাগিয়ে মাথাটা চেপে ধরে চোখ ছোট ছোট করে সারার দিকে তাকায়। ঘরের আবছা অন্ধকারে সারা স্নিগ্ধ মুখশ্রী শুভ্রর মনে এক ঠান্ডা সমুদ্রের উত্তল বাতাস বইয়ে দেয়। শুভ্র চোখ ছোট ছোট করেই শান্ত কণ্ঠে বলে ওঠে, পিচ্চি পাখি। শুভ্রর কথা সারার কর্ণহরে প্রবল ঠান্ডা স্রোতের মতো গিয়ে লাগে। সারা এতক্ষণ শুভ্রর মুখের দিকে তাকিয়ে আছে। শুভ্র সারার দিকে এক পলক তাকিয়ে বিছানার দিকে হাঁটা শুরু করলো। সারা কেমন জানি মনে হলো। মুখ উঁচিয়ে তাকাতেই দেখলে শুভ্র এতক্ষণে বিছানার পাশে চলে গেছে। বিছানায় গিয়ে বসতেই শুভ্র দুই হাত দিয়ে মাথা চেপে ধরল। সারা বিষয়টা লক্ষ্য করে শুভ্রর কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? শুভ্র মাথা চেপে ধরেই বলে ওঠে, সারা আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, একটু মাথা টিপে দাও প্লিজ। শুভ্র মুখে নিজের নাম শুনে সারা শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গেল, কারণ শুভ্র তাকে পিচ্ছি পাখি ছাড়া কিছু ডাকে না। সারা সেসব চিন্তা বাদ দিয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে বাম বের করল। শুভ্রকে শুতে বলে সেও বসল। শুভ্র সারার কোলে মাথা রেখে সোজা হয়ে শুয়ে পড়ল। সারা জেপে উঠল। হাতে একটু বাম নিয়ে নিজের ছোট হাত দিয়ে শুভ্রর কপালে মালিশ করা শুরু করল। সারার নরম হাতের স্পর্শ পেয়ে শুভ্রর হৃদয়ে শান্তি বয়ে যাচ্ছে। কিছুক্ষণের ভিতরেই মাথা ব্যথা কমে গেলে শুভ্র সারার কোলে মাথা রেখে এক সাইড হয়ে শুয়ে সারার কোমর জড়িয়ে ধরে। সারার শরীরের ভিতরে অন্যরকম শিহরণ জাগছে। শুভ্র সারার উদরে মুখ ডুবিয়ে দিয়ে বিড়বিড় করে বলে, শুভ্র বিড়বিড় করে বলে উঠল, পিচ্চি পাখি, আমার ঘুম না ভাঙা অবধি কোথাও যাইবা না, নো এক্সকিউজ, ওকে? সারা কিছু বলতে গিয়েও থেমে গেল। সে তো শুভ্রকে নিচে খাবার জন্য ডাকতে এসেছিল, আর এখন ফেসে গেল। শুভ্র কিছুক্ষণের মাঝেই গভীর ঘুমে তলিয়ে গেল। সারাও বিছানার সাথে হেলান দিয়ে বসে রইল। শুভ্রর মুখের দিকে চোখ নিবদ্ধ। ইস, কি সুন্দর মায়াবী মানুষটা!
সারার চোখ আটকে যায় শুভ্রর ঠোঁটের দিকে। গোলাপি ঠোঁট কালচে হয়ে যাচ্ছে। সারা বালিশের পাশ থেকে শুভ্রর মোবাইলটা নিল, কিন্তু একই ফোনের লক চেঞ্জ। সারা অনেক চেষ্টা করেও খুলতে পারল না। সারা ভ্রু কুচকে শুভ্রর ঘুমন্ত মুখের দিকে তাকালো। সারা ফোনটা পাশে রাখতে যেতেই ফোনের ওয়ালপেপারে চোখ আটকে গেল সারার। শুভ্র অরুকে কোলে নিয়ে অরুর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। সেই মুহূর্তে ছবিটা তোলা হয়েছিল। ছবিটাতে দুজনকেই অসম্ভব সুন্দর লাগছে। সারা তাকিয়ে হাসল একটু, তারপর ফোনটা বালিশের পাশে রেখে শুভ্রর চুলে হাত বুলাতে বুলাতে সেও ঘুমিয়ে পড়ল। আনিশা অরুকে নিয়ে সোফায় বসে আছে। এ বাড়ির মাঝে আনিশার সবার আগে খিদে লাগে, আর সে সবার আগে খেয়ে নেয়। আনিতা, শ্রাবণ, অন্তু আর অর্ককে খাবার বেড়ে দিচ্ছে। সুমনা খাবার এগিয়ে এনে দিচ্ছে, আর ফাতিহা টিভি দেখছে। সে সবার সাথে পরে খাবে। সবাই শুভ্রর জন্য অপেক্ষা করে সারাকে ডাকতে পাঠিয়েছিল, কিন্তু সারা না আসা দেখে আনিতা কিছু বুঝল। তারপর সবাইকে খেতে দিল। খেতে খেতে আনিতা অর্কের বাড়ির সবাই কেমন আছে জিজ্ঞাসা করল। অর্ক হাসি মুখে উত্তর দিল, আম্মু বাদে সবাই ভালো আছে আন্টি। আনিতার হাসি মুখ কালো হয়ে গেল। কালো মুখে জিজ্ঞাসা করল, এখনো ভুলে উঠতে পারে নাই? অর্ক স্বভাবসুলভ হেসে বলল, না আন্টি, ডাক্তার বলেছে যাকে নিয়ে চিন্তা করে এই অবস্থা তাকে যদি এনে দিতে পারি তাহলে সুস্থ হয়ে যাবে, নয়তো হবে না। কিন্তু আন্টি, আপনি তো জানেন তা কোনোদিন সম্ভব না। আনিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যারা কেমন আছে? আন্টি, বনুর তো কিছুদিন পর বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা। আমাদের দুই ভাই বোনের জন্য আব্বুও টেনশনে। শ্রাবণ নির্বিকারভাবে খাচ্ছে। তার মন কোথায় সে জানে না, তবে এটা জানে এখানের কোনো কথা তার কানে যাচ্ছে না। শান্তা সকাল থেকেই কাজ করে যাচ্ছে। নাহিদ আর তার বন্ধুরা একের পর এক অর্ডার করে যাচ্ছে। মনিরা, ইব্রাহিম আর নাহিদের মা পাশের গ্রামে গিয়েছে কি একটা দরকারে। শান্তা আগের চেয়ে শুকিয়ে গেছে। নাহিদ শান্তাকে সহ্য করতে পারে না, কথায় কথায় গায়ে হাত তুলে। শান্তা চুপচাপ সহ্য করে নেয়, কারণ সে জানে তার করা ভুলের শাস্তি সে পাচ্ছে। আকাশকে ঠকানোর শাস্তি তাকে ভোগ করা লাগবে। নাহিদ পান থেকে চুন খসলেই শান্তাকে মারে। শান্তা ভয়ে কাউকে কিছু বলে না। সে জানে মনিরা বেগম শুনলে কষ্ট পাবে। নাহিদ কখনো মুখে মারে না, তাই কারুর কাছে ধরা খাওয়ার চান্স নেই। এসব ভাবতে ভাবতে বেসিনে থালা বাসন ধুচ্ছিল শান্তা। ঠিক সেই সময়ে নাহিদ পিছন থেকে এসেই শান্তার চুলের মুঠি ধরে বলে ওঠে, কিরে মাগি, তোরে কখন থেকে ডাকছি, বললাম না খেতে দে ওদেরকে? শান্তা ব্যথায় কোকিয়ে ওঠে, ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে, দিচ্ছি বস। দিচ্ছি কি, দে, বলেই নাহিদ চলে যায়। শান্তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। আকাশ তার কখনো ধমক দেয়নি, আর এখানে রীতিমতো মার খাওয়া লাগছে। তালুকদার বাড়িতেও তাকে কোনো কাজ করে খাওয়া লাগে নাই। শুভ্র আর শ্রাবণ তাকে যখন যা দরকার এনে দিয়েছে। শান্তার চিন্তার মাঝেই নাহিদ জোরে ডেকে উঠল। শান্তা তাড়াহুড়ো করে খাবার বেড়ে নিয়ে গেল ডাইনিং টেবিলে। সবাই খাচ্ছে। খেতে খেতে নাহিদের এক ফ্রেন্ড অরুণ বলে ওঠে, ভাবি, রান্না কিন্তু সেই হয়েছে। নাহিদ খেয়ে যাচ্ছে, রাগি রাগি একটা ভাব চোখে। সবাই খেয়ে উঠে গেল। নাহিদ এখনও টেবিলে বসে আছে। শান্তা ভয়াতুর কণ্ঠে জিজ্ঞাসা করল, আর কিছু নেবেন? শান্তার কথা বলা শেষ হতে না হতেই নাহিদ খাবারের প্লেট শান্তার মুখে ঠেসে ধরে। শান্তার মুখে চোখে ঝাল লেগে ছটপটাইতে থাকে। নাহিদ রাগী কণ্ঠে বলে ওঠে, তুই জানিস না আমি ঝাল খাই না, তুই ঝাল দিলি কেন মাংসে? নে মাগি, খা একা। নাহিদের এত চেঁচামেচি শুনে সবাই তাড়াতাড়ি হাত ধুয়ে ডাইনিং টেবিলে এসে দেখল শান্তার সারা মুখে ভাত। শান্তা উর্বা দিয়ে মুছার চেষ্টা করছে। অরুণ কিছু বলতে যেতেই নাহিদ থামিয়ে দিয়ে ওদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। নাহিদ চলে যেতেই শান্তা ডুকরে কেঁদে উঠল। তাড়াতাড়ি জগের পানিগুলো মুখে ঢেলে দিল। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। তালুকদার বাড়ির সবার খাওয়া শেষ। সোফায় এসে বসেছে মাত্র। অর্ক সুযোগ পেলেই আনিশাকে একটু করে রাগিয়ে দিচ্ছে। আনিশা যদিও আশাই ছিল শ্রাবণ ভাই কিছু হলেও বলবে অর্ককে, কিন্তু না। আনিশাকে হতাশ করে দিয়ে শ্রাবণ পকেট থেকে মোবাইল বের করে গেম খেলা শুরু করে দেয়। সারার ঘুম লেগে এসেছিল। শুভ্র নড়াচড়ার জন্য সারার ঘুমের 12টা বেজে গেছে। এখন আবার চোখটা লেগে এসেছে। সেই মুহূর্তে বিকট আওয়াজে শুভ্রর ফোন বেজে উঠল। সারা শুভ্রর ফোনটা হাতে তুলে নিতেই চোখ পড়ল ওহু নামে সেভ করা নাম্বার। তাও আবার একটা মেয়ের ছবি ভাসছে স্ক্রিনে। সারা চোখ ছোট ছোট করে বলে উঠল, এই ওহুটা আবার কে? সারার কথা শেষ হতে না হতেই শুভ্র সারার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে উঠে বারান্দায় চলে গিয়ে বারান্দার দরজা লক করে দিল। ঘটনা এত তাড়াতাড়ি ঘটল যে সারা হক্কচকিয়ে গেল। সারার মন কেমন খুঁতখুত করা শুরু হলো। সারা বিছানা থেকে উঠে দাঁড়াতেই শুভ্র বারান্দার দরজা খুলে আবার রুমের ভিতরে চলে এলো, কিন্তু শুভ্রর মুখ শুকনো, ঘামে গেমছে। সারা গিয়ে পর্দা সরিয়ে রুমের জানালা খুলে দিল। সাথে সাথে উজ্জ্বল আলোয় পুরো রুম আলোকিত হয়ে গেল। সারা এবার দরজার পাশে দাঁড়িয়ে থাকা শুভ্রর দিকে তাকালো। শুভ্র সারার দিকে চেয়ে আছে ফলে চোখাচোখি হয়ে যায়। সারা চোখ নামিয়ে নিতেই শুভ্র সারার দিকে এগিয়ে আসে। সারার দুই বাহুতে হাত দিতেই সারা চমকে উঠল। চোখ তুলে শুভ্রর দিকে তাকিয়ে দেখল মুখ শুকনো, ঘামে জেমটে রীতিমতো।
শুভ্র কিছু বলতে যাবে ঠিক তখনই সারা বলে ওঠে, আচ্ছা ওহু নামে সেভ করা মেয়েটা কে? আর আপনি এমনভাবে ফোনটা কেড়ে নিলেন কেন? আর বারান্দায় গিয়ে দরজা লক করলেন কেন? শুভ্র যে ভয়টা করছিল সেটাই হলো। শুভ্র সারাকে ছেড়ে দিয়ে সারাকে বিছানার পাশে নিয়ে এসে বিছানায় বসালো। বলে উঠল, আস্তে আস্তে প্রশ্ন করো, একসাথে এত কিছু আমি কিভাবে বলবো? সারা শুভ্রর দিকে সন্দিহান দৃষ্টিতে বলে উঠল, আপনি আমার সরলতার সুযোগ নিচ্ছেন না তো? মানে আপনি কিছু লুকাচ্ছেন না তো আমার থেকে? শুভ্র ঢোক গিলে বলে উঠল, তুমি আমাকে বিশ্বাস করো না পিচ্চি পাখি? সারা শুভ্রর দিকে তাকিয়ে থেকে বেশ কিছুক্ষণ পর উত্তর দিল, আমি কি একবারও বলেছি আমি আপনাকে অবিশ্বাস করি? তার আগে বলুন ওহুকে। শুভ্র কথা ঘোরাতে বলে উঠল, আগের দিন তুমি আমাকে প্রমিস করেছো ভুল বুঝবে না। সারা কিছু বলতে যাবে তার আগেই আবারও শুভ্রর ফোন বেজে উঠল। শুভ্র কল ধরার আগেই সারা ফোনটা নিয়ে দেখল সেই ওহু। কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে মেয়েটা বলে উঠল, আমি চলে এসেছি, বাড়ির সামনেই, তুমি সব রেডি করে রাখো শুভ্র, নয়তো সব শেষ করে দেব। সারা কিছু বলার আগেই কল কেটে গেল। ফোন লাউডস্পিকারে থাকায় শুভ্র অহনার কথাগুলো শুনতে পেল। সারা ফোনটা কান থেকে নামিয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র শান্ত কণ্ঠে বলে উঠল, যত যাই হোক পিচ্চি পাখি, আমারে ভুল বুঝিও না, আমি সব সময় করে তোমাকে বুঝিয়ে বলবো, একটু সময় দাও। কলিং বেল বেজে ওঠায় আনিতা বারবার বলতে থাকে, কেউ দরজাটা খুলো, আমার হাতে কাজ। কারুর যেতে না দেখে বারবার কলিং বেল বাজা দেখে শ্রাবণ গেম বন্ধ করে উঠে দাঁড়ায়। মোবাইলটা পকেটে রেখে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই ওপাশের মানুষটা শ্রাবণকে ভূত দেখার মতো চমকে গিয়ে বলে ওঠে, শ্রাবণ তুমি এখানে? শ্রাবণ চকিতে বাইরের মানুষের দিকে তাকিয়ে চমকে গেল, সাথে সেও বলে উঠল, অহনা তুমি এখানে? শ্রাবণের কণ্ঠ এত জোরে ছিল যে সোফায় বসে থাকা অর্কলা আতকে উঠল। সবাই দরজার সামনে এসে দাঁড়াতেই অহনা আনিতাকে দেখে তাড়াতাড়ি সালাম করল পায়ে হাত দিয়ে। আনিতা বেগম পা সরিয়ে নিলেন। অহনাকে ঠান্ডা কণ্ঠে বললেন, থাক মা। অহনা সোজা হয়ে দাঁড়াতেই আনিতা ভ্রু কুচকে অহনাকে পরখ করল পা থেকে মাথা অবধি। কালো 3 পিসের পরা, হাতে একটা ব্যাগ, ভালোই বড়। অর্ক অহনাকে চিনতে না পেরে শ্রাবণকে বলল, কিরে দোস্ত, কে? শ্রাবণ কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন বাঘ হারিয়েছে সে। শুভ্র সারাকে কোনো মতে বুঝিয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে লাফছিল। শুভ্র কোনো মতেই অহনা এ বাড়িতে আসুক চায় না, তাই শুভ্র তাড়াতাড়ি যাচ্ছিল, যাতে রাস্তা থেকে অহনাকে বোঝানো যায় এ বাড়িতে আসলে বড় কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। শুভ্রতা চায় না। শুভ্র পিছু পিছু সারাও রুম থেকে বেরিয়েছে। সারার মনে খচখচ করছে, মনে কু ডাকছে তার, বাম চোখ অসম্ভব লাফাচ্ছে। সারা রুম থেকে বেরিয়ে করিডরে এসে দাঁড়ালো, মাথায় ওড়না ঠিক করতে লাগলো। শুভ্র নিচে এসে দাঁড়াতেই অহনা দরজার কাছ থেকে সবাইকে সরিয়ে ছুটে এসে শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র স্তব্ধ, নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে। অহনা জোরে কেঁদে উঠে বলে, শুভ্র কেমন আছিস? আমারে ভুলে গেলি কিভাবে তুই? আমাদের মেয়ে কই শুভ্র? আমাদের মেয়ে কই শুভ্র কথাটা কর্ণহরে পৌঁছতেই সারার দুনিয়া থমকে গেল। সে সিঁড়ি দিয়ে নামছিল, হঠাৎ ফোনের সেই মেয়েটাকে ছুটে এসে শুভ্রকে জড়িয়ে ধরতে দেখে চমকে গেছিল। এখন পুরোপুরি থমকে গেছে। অহনার বলা কথা শুনতেই দরজার কাছ থেকে সবাই সিঁড়ির কাছে চলে এলো। সোফায় বসে থাকা ফাতিহা, সুমনা আর আনিশাও অহনা আর শুভ্রর দিকে তাকালো। আনিতা এসে অহনাকে টেনে শুভ্রর থেকে ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, তোমার মেয়ে মানে? আর এসব কি? এটা ভদ্র মানুষের বাড়ি, কথাগুলো রেগেই বলে। অহনা আনিতার দিকে তাকিয়ে বলে ওঠে, আম্মা আমাকে চিনলেন না? আমি আপনার অহু। আনিতা চমকালো, অহনা তো মারা গেছে, তবে এ আবার কে? আনিতা শুভ্রর দিকে তাকাতেই শুভ্র শান্ত কণ্ঠে বলে উঠল, তোমার এখানে আসা উচিত হয়নি অহনা। আমার মেয়েকে দিয়ে দাও শুভ্র। কিসের মেয়ে? কিসের মেয়ে মানে কি? পুরো 9টা মাস আমার গর্ভে বেড়ে ওঠা বাচ্চা আমার মেয়ে। হঠাৎ অহনার চোখ গেল সোফায় বসে থাকা আনিশার দিকে, কোলে ছোট্ট অরু। অহনা সেদিকে একবার দেখে শুভ্রকে বলে উঠল, ওইটা আমাদের মেয়ে শুভ্র, বল না। শুভ্র কিছু বলতে যাবে তার আগেই অহনা আনিশার দিকে এগিয়ে গেল। শুভ্র স্তব্ধ, অর্কের মাথায় কিছু আসছে না। ফাতিহা অল্প স্বল্প চিনতে পারছে কণ্ঠ শুনে, তবে মনে করতে পারছে না। অহনা আনিশার সামনে এসে দাঁড়িয়ে অরুর দিকে হাত বাড়িয়ে অরুকে নিতে যাবে, ঠিক সেই মুহূর্তে সারা খপ করে অহনার হাত ধরে সরিয়ে দিল। যেহেতু অহনা উত্তেজনায় ছিল, সেহেতু হাতে তখন শক্তি ছিল না। সারা যখন সিঁড়ি দিয়ে দেখেছে অহনার চোখ অরুর দিকে, তখনই সারার বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। সারা এক মুহূর্ত দেরি না করে ছুটে আসে সোফার পাশে। অহনা সারার দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই সারা আনিশার কোল থেকে অরুকে তুলে নেই। বাচ্চাটাকে কোলে নিতে দেখে অহনার রাগী চোখে সারার দিকে হাত বাড়াতেই সারা শাসালোর সুরে বলে ওঠে, অরু আমার মেয়ে, খবরদার ওর গায়ে হাত দেবেন না। কে আপনি? বাইরে থেকে এসেই আমার মেয়ে করছেন?
সারার কথা শুনে অহনার কাছে কিছু অপমানিত মনে হয়, ফলে অহনা রেগে বলে ওঠে, এই মেয়ে, কে তুই? ও আমার স্ত্রী, তালুকদার শুভ্রর স্ত্রী, এটাই ওর পরিচয়। এ বাড়ির মেজ বউ সে। অহনার পিছন থেকে বলে ওঠে শুভ্র। সবাই শুভ্রর দিকে তাকায়। শুভ্র সারার দিকে এগিয়ে এসে সারার হাত ধরতে চাইলে সারা সরে যায়। শুভ্র অবাক হয় না, সে বুঝে গেছে তার পিচ্চি পাখি ভুল বুঝছে, কিন্তু শুভ্র চায় ভুল বুঝুক। তাই শুভ্র আর কিছু না বলে সারার থেকে অরুকে নিয়ে নেয়। যদিও সারা দিতে চাচ্ছিল না, অহনা চোখ বড় বড় করে অবাক হওয়া কণ্ঠে বলে, শুভ্র, তুই বিয়ে করছিস? শুভ্র অরুর দিকে তাকায়। অরু শুভ্রর দিকেই তাকিয়ে আছে। সে তো এসব ঝামেলার কিছু বুঝছে না। শুভ্র অরুর দিকে তাকিয়ে থেকেই নির্বিকার কণ্ঠে বলে ওঠে, আশা করি এখন সসম্মানে বের হয়ে যাবি। মেজাজ খারাপ করিস না অহনা, তুই যা চাস তা কোনোদিন পাবি না, বের হ। শুভ্রর কথা শুনে অহনা হাসল, বেশ জোরেই হাসল। সবাই অহনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে অহনা শান্ত কণ্ঠেই বলে ওঠে, দেখ শুভ্র, এসব বেইমানির খেলা আমিও খেলতে পারি, আর আমি তোর থেকে বেইমানি জিনিসটা সহ্য করতে পারবো না। কোনো ঝামেলা চাচ্ছি না। বিয়ে করেছিস, বউ নিয়ে থাক, আমার মেয়েকে দিয়ে দে। অহনার কথা শেষ হতেই আনিতা জিজ্ঞাসু দৃষ্টিতে অহনাকে প্রশ্ন করল, তুমি অহনা, আমাদের অরু গর্ভে থাকতে এসেছিলে, তাই তো? জি আম্মা, আমি আপনার সেই অহু, যাকে আপনি নিজের মেয়ের জায়গায় বসিয়েছিলেন। এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমাকে? বলে অহনা একটা তাচ্ছিল্যের হাসি দিল। তাদের কথার মাঝেই সুমনা বলে ওঠে, আমি ভুল না করলে তুমি আমাদের শুভ্র বউ আর অরুর মা। অহনা সুমনার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, ছোটমা ঠিক ধরেছেন। অহনার কথাটা সারার মস্তিষ্কে গিয়ে বাড়ি খেল। জি ছোটমা। অর্কের বিরক্ত লাগছে। শ্রাবণ রুমে চলে গেছে, এসব তার ভালো লাগছে না। শুভ্র আর চোখে সারার দিকে তাকালো। আনিশার পাশে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। শুভ্র এখান থেকেই বুঝে গেল অনেক কিছু। অহনা আবারও অরুকে কোলে নিতে চাইলে শুভ্র এবার বেশ ভারী কণ্ঠেই বলে ওঠে, আমার মেয়েকে আমি দেব না, ও শুধু আমার মেয়ে, দেব না আমি। বলেই শুভ্র অরুকে নিয়ে ফটাফট সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। অহনা পিছু পিছু কয়েক পা যেতেই ফাতিহা হাত টেনে ধরল। এতক্ষণ ফাতিহা চুপ করেছিল, কিন্তু সারার মনের অবস্থা আন্দাজ করতে পেরে আর চুপ থাকতে পারল না। ফাতিহা অহনার হাত টেনে ধরে বলে, এই যে আপু, কোথায় যান? অহনা দাঁড়িয়ে যায় বিরক্ত হয়ে। পিছু ফিরে দেখে অহনা ভাবলেশীনভাবে হাত ধরে রেখেছে। অহনা ফাতিহাকে চিনা সত্ত্বেও নাটক করে বলে ওঠে, আরে তুমি ফাতিহা না? তোমার কথা অনেক শুনেছি, খুব সুইট। ফাতিহা বিরক্ত হয়ে বলে ওঠে, আপনি খুব চালাক, বাট আপনার চেয়েও আমি চালাক। আমি আপনাকে আগে কখনো দেখিনি, কবে এসেছিলেন জানি না। আমার ভাইয়ের পিছনে কেন যাচ্ছেন আপনি? অহনার কথায় ভরকালো অহনা। সে ভেবেছিল ফাতিহা তাকে চিনে ফেলেছে, কিন্তু না, বোকা ফাতিহা তাকে চিনতে পারেনি। অহনা নির্বিকারভাবে বলে উঠল, মানুষ স্বামী সন্তানের পিছনেই যায়, তবে আমি এখন আমার সন্তানের পিছনে যাচ্ছি, তাতে তোমার কি সমস্যা? অহনার কথাটাই ফাতিহা বেশ রেগে যায়। ফাতিহা কিছু বলতে যাবে, সেই মুহূর্তে সারার চিৎকারে সবাই সোফার দিকে তাকায়। সারা এত কিছুর মানসিক চাপ একসাথে নিতে পারছিল না। সে সবসময় যেটা ভয় পায় সেটাই হয়েছে। তারা চিন্তা আর কথাই প্রচুর আঘাত পায়। প্রথমবার তার মামার কথা হয়েছিল, আর আজ আবার। সারা নিচের দিকে তাকিয়েছিল অহনার বলা কথা, আমার স্বামী সন্তান, কথাটা কানে গিয়ে বাজতে থাকে সারার। সারা মাথা উঁচু করে অহনার দিকে তাকাতে যাবে, ঠিক সেই মুহূর্তে সারার পুরো দুনিয়া ঘুরে আসে। সবাইকে দুটো করে দেখতে থাকে। কিছু বলতে গিয়ে ঠাস করে পড়ে যায় জোরে চিৎকার দিয়ে। ঘরের ভিতরে নীরবতা, সবারই মুখ কালো। ডাক্তার এসে স্যালাইন দিয়ে গেছে। আনিতার মুখ থেকে সব কথা শুনে ডাক্তার বেশ ভালোভাবে বলে গেছে, রোগী ব্রেনে বেশি চাপ দিলে বড় কোনো বিপদ হয়ে যাবে, আপনারা সাবধান হয়ে যান। শুভ্র রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে আছে। শ্রাবণ বাড়ি থেকে বেরিয়ে গেছে। বাড়ির সবার চোখ অহনার দিকে রাগী ভাব নিয়ে চেয়ে আছে। এই অহনার জন্যই সব হলো। অহনা মাথা নিচু করে রুমের এক কোণে টুলে বসে সবার দৃষ্টি অনুসরণ করে মিনমিনিয়ে বলে, আমার দিকে এমনভাবে তাকাচ্ছেন যেন আমার জন্য এই মেয়েটা অসুস্থ। আমার মেয়েকে দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। অহনার কথা শেষ হতে না হতেই শুভ্র উঠে গিয়ে অহনার গাল চেপে ধরে রক্তচক্ষু নিয়ে বলে, কসম খোদার, তোর জন্য সারার কিছু হলে জ্যান্ত পুঁতে ফেলতাম আজ তোরে। অর্ক এসে শুভ্রকে ছাড়িয়ে নেয়। বাকি মানুষগুলো স্তব্ধ হয়ে গেছে, কোনো কথা নেই কারোর মুখে। কিছুক্ষণ আগে যখন সারা চিৎকার দিয়ে পড়ে গেল, অর্ক সাথে সাথে গিয়ে সারার মাথার নিচে হাত রেখেছিল, নয়তো মেঝেতে মাথা পড়লে আজ বড় একটা অ্যাক্সিডেন্ট হতো। সারা সেন্সলেস হওয়ার সাথে সাথে সবাই সারাকে ঘিরে ধরে, কিন্তু অহনা দূরেই দাঁড়িয়েছিল। সুমনা সারার চোখে মুখে পানি ছিটিয়েও জ্ঞান ফিরাতে না পেরে ভয় পেয়ে যায়।
সকলে নিচে গ্যাঞ্জাম শুনে শুভ্র অরুকে রুমে শুইয়ে নিচে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দেখে অহনা দাঁড়িয়ে আছে, আর সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। শুভ্রর মনের ভিতর কেমন হয়ে ওঠে। তাড়াহুড়ো করে নিচে লেবে সোফার পাশে আসতে যাবে, ঠিক সেই মুহূর্তে শুভ্রর মনের ভেতর কেমন জানি ব্যথা হয়ে ওঠে। তাড়াহুড়ো করে নিচে লেবে সোফার পাশে আসতে যাবে, ঠিক তখনই শুভ্রর চোখ পড়ল আনিতা বেগমের কোলে মাথা রাখা নিস্তব্ধ সারার দিকে। শুভ্রর বুকের ভেতর মুচড়ে উঠল। শুভ্র ছুটে গিয়ে সারার সামনে গিয়ে বসে পড়ল। দিক বেদিক না ভেবে ডাক্তারকে ফোন করে হসপিটালে নিতে চাইল, তবে আনিতা বেগম নিষেধ করলেন। বললেন ডাক্তার বাসায় এসে চেক আপ করুক, পরে নিয়ে যাব হসপিটালে। আনিতা বেগমের কথা শুনে শুভ্র সারাকে নিয়ে উপরে চলে এলো। নিজের রুমে নিয়ে যেতে চাইলে আনিতা বেগম বাধা দিয়ে ফতিহার রুমে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ডাক্তার এসে সারাকে চেক আপ করে বিপদমুক্ত বলে ঘুমের ইঞ্জেকশন দেয়, সাথে স্যালাইন দিয়ে দেয়। বর্তমানে আনিস ও ফারুক তালুকদার আগামীকাল দেশে ফিরবে, কিন্তু আজ বাড়ির এই অবস্থা শুনে ফারুক তালুকদারের মাথা খারাপ হয়ে গেছে। আরও যখন শুনেছে সারা অসুস্থ, তখন তার রাগ বেড়ে গেছে। সারাকে নিজের মেয়ের মতো দেখেন তিনি। সারা যখন তাকে বাবাই বলে ডাক দেয়, ফারুক তালুকদারের মনে শান্তির বন্যা বয়ে যায়। বাড়ির এই অবস্থার কথা শুনে আজকেই দেশে ফিরতে চাইল ফারুক তালুকদার, তবে আনিস তালুকদার তাকে বুঝালেন যে যাওয়া মানে যাওয়া না, সব জিনিসপত্র গোছাতেও আর এক ঝামেলা পোহাতে হবে তাকে। ফারুক তালুকদার আনিসের কথা বুঝে নিশ্চুপ রইলেন। বাড়িতে কথা বলেও শান্তি লাগছে না। ফারুক তালুকদার অহনার বিষয়টা জেনে আরও বেশি চিন্তিত। এতদিন পর হঠাৎ অহনাকে সামনাসামনি দেখে শ্রাবণের মনে অনুশোচনা জাগে। যে মানুষটাকে হারানোর জন্য শুভ্রর কাছ থেকে সারাকে কেড়ে নেওয়ার পরিকল্পনা করল, সেই মানুষটাই তার সামনে। শ্রাবণ আর অহনা দুজনেই খুবই ভালোবাসত একে অপরকে। কিছু জিনিসে ভুল বুঝাবুঝিতে আলাদা হয়ে যায় তারা। পরবর্তীতে জানতে পারে শুভ্র অহনা বিয়ে করেছে আর অহনা প্রেগনেন্ট। সেখান থেকেই শ্রাবণের রাগ শুভ্রর ওপর। শ্রাবণ যখন জানতে পারে অহনা আর নেই, শুভ্র নতুন বিয়ে করেছে, তখন থেকেই সেই মেয়েটাকে কেড়ে নেওয়ার প্রবল ইচ্ছা জাগে শ্রাবণের মাঝে। তবে সারাকে যেদিন দেখে সেদিন নিজের অজান্তেই খুব মায়া লাগে। তবে শ্রাবণ জানত এ মায়া ক্ষণিকের। সারাকে খুবই বাচ্চা লেগেছে শ্রাবণের কাছে। নিজের হৃদয়ে জায়গা না দিলেও মনে দিয়েছে। শ্রাবণের খুব কষ্ট হচ্ছে অহনাকে এত কাছ থেকে দেখে। বুকের ভেতরে এক চিনচিনে ব্যথার অনুভূতি টের পাচ্ছে শ্রাবণ। তবে শ্রাবণের মন আবারও খারাপ হয়ে যায়। অহনা শুভ্রর বউ, আর তাদের একটা মেয়েও আছে। তাহলে সারার কি হবে? মেয়েটা কি এসব সহ্য করতে পারবে? শ্রাবণ এসব ভাবতে ভাবতেই পকেট থেকে সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে বারান্দায় চলে গেল। ফাতিহা এই ধরে 8 বার রিহানের নাম্বারে ফোন করেছে, প্রতিবারই সুইচ অফ বলছে। ফাতিহার মাথায় চিন্তা ঢুকে যায়, কি হলো রিহানের? কল ধরছে না কেন? ফোন অফ কেন? ফাতিহার ভাবনার মাঝেই ফাতিহার হাতে থাকা ফোনটা কেঁপে ওঠে। ফাতিহা ফোনের দিকে তাকিয়ে দেখে রিহানের হাস্যজল একটা ছবি ভাসছে। হ্যাঁ, এটা ফাতিহা সেভ করেছিল কিছুদিন আগে। ফাতিহা তাড়াহুড়ো করে কল রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে রিহান করুণ সুরে বলে উঠল, প্লিজ রাগ করিও না জান, ফোনের চার্জ ছিল না, মাত্র চার্জে বসিয়ে চালু করতেই তোমার এতগুলো কল দেখে সাথে সাথে ব্যাক করেছি। এদিকে রিহানের কণ্ঠ শুনে ফাতিহা নিজের চোখের পানি ছেড়ে দিয়ে বাম হাতুর তালু দিয়ে চোখ মুছে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আমার কত চিন্তা হয়েছিল জানেন আপনি? তুমি কি কাঁদছ? ফাতিহা নাক টেনে বলে ওঠে, চিন্তায় ফেলে বলে তুমি চিন্তিত, আর কাঁদিয়ে বলে ওঠো কাঁদছ কেন? রিহান বুঝল ফাতিহা কান্না করছে, সাথে অভিমানও জমেছে। তাই রিহান ঠান্ডা কণ্ঠে বলে উঠল, ফাতু। রিহানের মুখে এই ডাকটা শুনে ফাতিহার ভেতরে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। ফাতিহা কিছু বলার আগেই রিহান বলল, জান কেঁদো না প্লিজ, আমি খুব সরি, আমি এবার থেকে সব সময় ফোনে চার্জ রাখব, প্রমিস। আপনি জানেন আমার কতটুকু চিন্তা হয়েছিল? আরে পাগলি, সরি তো আর হতে হবে না, বাই। আরে শুনো তো, একটা জরুরি কথা। ফাতিহা কল কেটে দিতে যেও রিহানের কথা শুনে আবার ফোন কানে নিয়ে বলে ওঠে, বলেন কি বলবেন? বলবো না, যাও, রাগ করছি, তুমি কল কেটে দিতে যাচ্ছিলা, বলবেন কি না? না। রিহানের কথা শেষ হতেই ফাতিহা কল কেটে দিল। ফাতিহার হঠাৎ কেন জানি রাগ হলো, নিজেও বুঝল না। হঠাৎ মনে হতে লাগলো সে কোনো নাটকের শিকার না তো, সে কোনো ভুল করছে না তো। এদিকে রিহান ভেবেছিল ফাতিহার রাগ ভাঙাবে, তাই একটু মজা করল। আসলে বিকালে ফাতিহাকে কফি শপে দেখা করতে বলতে চেয়েছিল সে। তবে রিহানের আশায় এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিয়ে ফাতিহা কল কেটে দিয়েছে। রিহান তালুকদার বাড়ির কোনো ঘটনা জানে না, শুধু জানে অহনা যেহেতু এসেছে সেহেতু কিছু একটা ঝামেলা বাঁধবেই, তবে কি তার ধারণা নেই। রিহান ফোনটা চার্জে ঠিকমতো দিয়ে শীষ দিতে দিতে সাদের সিঁড়ির দিকে পা বাড়ালো। অহনা এখনো বসে আছে চুপচাপ। ফারুক তালুকদারের আদেশের জন্য শুভ্র অহনাকে কিছু বলে নাই। শুভ্র ফুঁসছে।
আনিতা আর সুমনা রান্নাঘরে চলে গেছে। আনিশাকে দিয়ে অহনাকে নিচের একটা রুমে পাঠিয়েছে অহনাকে থাকতে দেওয়ার জন্য। ফারুক তালুকদার এসে মীমাংসা করবে, নয়তো অহনা যদি পুলিশ কেস করে তখন বিপদ বাড়বে, বই কমবে না। তাই ফারুক তালুকদার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বাড়ি এসে সব কিছু বিচার বিবেচনা করে দেখবেন। আর এখন আপাতত অহনা বাড়ির গেস্ট রুমে থাকতে দিতে। আনিশা অহনাকে নিয়ে এসে সিঁড়ির পাশে একটা বেশ গোছালো রুমে নিয়ে গেল অহনাকে। আনিশা অহনাকে দেখেছে, সেহেতু চিনতে কষ্ট হচ্ছে না, তবে সারার জন্য খুব কষ্ট হচ্ছে তার। বইয়ের পাতায় পড়েছে পুরুষ জাতি দ্বিতীয়বার ঘর বাঁধে প্রথম নারীকে মনে করেই। তবে প্রথম নারী যখন আবার ফিরে আসে তখন দ্বিতীয় নারীকে ছুঁড়ে মারে কোনো পরিত্যক্ত ধ্বংসস্তূপে। আনিশা জানে সারা এতটুকু সহ্য না করতে পেরে সেন্স হারিয়েছে। আর যখন অহনার সাথে সংসার করবে, অরুকে সারার কাছ থেকে কেড়ে নিয়ে অহনার কাছে দেবে। অরু যখন অহনাকে আম্মু বলে ডাকবে তখন এই ছোট্ট সারা কিভাবে থাকবে? দুমড়ে মুছড়ে না যাবে তো? আনিশা অহনাকে রুমে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরিয়ে এসে রান্নাঘরের দিকে হাঁটা দেয়। রুম থেকে সবাই চলে যেতেই অর্ক শুভ্রর উদ্দেশ্য করে বলে ওঠে, শুভ্র শোন। শুভ্র তখন মাথায় হাত দিয়ে দৃষ্টি মাটিতে রেখে ঝিমুচ্ছে। অর্কের কথা কানে যেতেই নিজের লাল লাল চোখ নিয়ে মাথা অল্প উঁচু করে অর্কের দিকে না তাকিয়েই বলে ওঠে, হ্যাঁ বল কি বলবি? অর্ক বেশ ভেবে সারার দিকে তাকিয়ে আবার শুভ্রর দিকে দৃষ্টি রেখে বলে ওঠে, আচ্ছা আগে বল সত্যি বলবি? অর্কের এমন কথা শুনে শুভ্র মাথা উঁচু করে অর্কের দিকে তাকায়। অর্ক শুভ্রর দিকেই চেয়েছিল। শুভ্রর রক্তবর্ণ চোখ দেখে অর্ক শুকনো ঢোক। শুভ্র বেশ শান্ত কণ্ঠেই বলে ওঠে, তোদের সাথে আমাকে মিথ্যে কথা বলতে শুনেছিস কখনো? না তা নয়। আচ্ছা তুই ঠিক আছিস তো? চোখ লাল কেন এনো? অর্কের কথা শুনে শুভ্র প্রসঙ্গ বদলাতে বলে ওঠে, কি জিজ্ঞাবি তাই বল। আমার মাথা ব্যথা করছে তাই চোখ লাল। অর্ক বেশ কিছুক্ষণ পর বলে উঠল, আচ্ছা শুভ্র সারার বাড়ি কোথায়? না মানে ওর বাবার বাড়ি কই? শুভ্র অর্কের দিকে না তাকিয়েই বলে ওঠে, কেন কি দরকার? অর্ক সারার ঘুমন্ত স্যালাইন চলিত দুর্বল মুখশ্রীর দিকে তাকিয়ে আবার শুভ্রর দিকে দৃষ্টি রেখে বলে উঠল, না মানে আমার কেন জানি মনে হচ্ছে সারার